আলহা রিমন, আপনার কি অবস্থা? এই তো ভাইয়া চলতেছে আলহামদুলিল্লাহ। আপনি তো খুবই ইরেগুলার, হ্যাঁ? ভাইয়া এই এক্সাম তারপর আরো বেশ কিছু প্রজেক্ট ধরে দিচ্ছে যে একদম আমাদের 1.5 মাস বন্ধ ছিল, টানতেছে এখন উড়াধুরা। এক্সাম কি পুরো মাস জুড়ে চলে? আপনি তো একটু হলেও সময় পান না, ঠিক জি আছে? ভাই, রেকর্ড ক্লাসগুলো দেখি ভাইয়া, দুপুর বেলা রেকর্ড ক্লাসগুলো দেখি, দুপুরে ফ্রি থাকি। ইউনিভার্সিটির এই প্রজেক্ট গুলো আমি পরীক্ষার আগে করতাম, পরীক্ষায় করতাম। আচ্ছা, আমরা একটু সিলেবাসটা একটু দেখি, ঠিক আছে? আমরা সোফার এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে আহ মোটামুটি 17 স্ট্যাটিস্টিক্যাল অ্যাসাইনমেন্ট 1, ও আমি তো ভুলে গেছি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল আপনাদের। অ্যাসাইনমেন্ট 1 ছিল, তারপর রিগ্রেশন অ্যানালাইসিস। আমি সিঙ্গেল এন্ড মাল্টিপল বোথ দেখাইছি, ঠিক আছে? ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার জিজ্ঞেস করছেন না, সিঙ্গেল এন্ড মাল্টিপল ওইটা দিয়ে দুটোই করা যায়, ঠিক আছে? দুটো ভেরিয়েবলেরই কাজ করা যায়। সোফার আমরা যেটা দেখছি এটা হলো যে মাল্টিপল রিগ্রেশনের ডাটা আর কি। বাট আপনার সিঙ্গেল ভেরিয়েবলের কাজও যদি করতে চান এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনাদেরকে জানতে হবে সিঙ্গেল দিয়ে কোনটা করা হয়, সিঙ্গেল অ্যাকচুয়ালি কোনটাকে বলা হয়, কোন ডাটাগুলোকে সিঙ্গেল ভেরিয়েবল ডাটা বলা হয় আর কোনগুলোকে মাল্টিপল রিগ্রেশনের জন্য ভালো বলা হয়। মানে এখানে কিছুটা পার্থক্য আছে, হ্যাঁ। আর এরপরে আমরা আরেকটা প্রজেক্ট দেখতেছি যেটা আমরা এটার ভিতরে অন্তর্গত না, আমরা এক্সটার্নাল প্রজেক্ট দেখতেছি আর কি, ঠিক আছে? আপনাদের যেন একটু ক্লিয়ার হয় ওইটার উপরে। দেন আমরা ডেটা ফোরকাস্টিং এ যাব। ডেটা ফোরকাস্টিং কি খুবই একটা অ্যাডভান্স মডিউল। এটাকে বলে কি বলে, টাইম সিরিজ অ্যানালাইসিস বলে। টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে আমরা অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবো, যদি আমাদের ডাটাটা খুব ভালো হয়, আমরা ডাটাটা দিয়ে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবো যে আমাদের আগামী বছরের কি ধরনের কি ধরনের পার্থক্য আসতে পারে, ঠিক আছে? এটা 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 ইন টার্মস অফ দি প্রোডাকশন, ইন টার্মস অফ সেলস রেট, ইন টার্মস অফ আমরা যেটার উপর নির্ভর করতেছি, ঠিক আছে? ওইটা। দেন আমরা ওই যে আমরা হাইপোথিসিস টেস্টিং এবং লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস এই দুটোর উপরে আমরা অ্যাসাইনমেন্ট দিব। দেন আমাদের অ্যাসাইনমেন্ট শেষ, আমরা ফাইনাল কেস স্টাডির দিকে আগাবো। মেশিন এরপরে আমরা এর ভিতরে আমরা মেশিন লার্নিংটা শিখবো, তারপরে আমরা কেস স্টাডির দিকে আগাবো। অ্যাকচুয়ালি ইভালুয়েশনটা এর ভিতরে করা হবে। কেস স্টাডিটা কমপ্লিট হওয়ার আগে আমরা ইভালুয়েশনটা করব, ঠিক আছে? স্টক অ্যানালাইসিস অথবা ইয়া। দেন আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। দেন আমাদের 4টা ক্লাস থেকে আমরা 2টা ক্লাসে উন্নীত হব, ঠিক আছে? আমাদের শুক্রবার শনিবার ক্লাস শুরু হবে। এসকিউএল পার্টটাও ওদের সাথেও গ্রুপের ওদেরকেও বলে দিয়ে শুক্রবার শনিবারে ক্লাসটা নিয়ে আসা হবে। আর রবিবার সোমবারের ভিতরে যে কোনো একটা ক্লাস আমরা হয়তো বা সাপোর্টের জন্য বা আদার্স কোনো ফ্যাক্টরের জন্য আমরা ওইটা আমরা মানে সেভ করে রাখবো, ঠিক আছে? ভাইয়া বুঝিনি ক্লাসের মানে বিষয়টা। ক্লাস শিডিউল পরিবর্তন হবে আমাদের, পাইথনটা যখন শেষ হয়ে যাবে শুক্রবার শনিবারে ক্লাস চলবে আমাদের। মানে শুক্রবার শনিবারে আমাদের ক্লাসগুলোকে শিফট করা হবে, যত ধরনের ক্লাস থাকবে সবগুলো। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো এটা হলো যে বিগমার্ট সেলস অ্যানালাইসিস, ঠিক আছে? এটা দিয়ে এখানে শুধুমাত্র অ্যানালাইসিস আছে, এখানে কোনো প্রেডিকশন নাই, ঠিক আছে? আর এর আগে লাস্ট ক্লাসে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে প্রেডিকশন দেখানো হয়েছে স্পেসিফিক ডাটার উপর। তো এখানে শুধুমাত্র অ্যানালাইসিসের পার্টটা আছে, প্রেডিকশনের পার্টটা নাই। ওই যে ডট প্রেডিক্ট দিয়ে আমরা যে প্রেডিকশনটা করি না, ওই পার্টটা নাই। তো ওই পার্টটা আপনাকে এই জায়গায় করতে হবে, ঠিক আছে? এই জায়গায় কোনো একটা জায়গায় আপনাকে, আপনি চাইলে এটা করতে পারেন, আর যদি নাও চান আমি আপনাকে এটা থাকে এটার কোনো অ্যাসাইনমেন্ট দিব না। তবে আমি, যদি আপনারা এটাতে যদি মাস্টার হতে চান এই রিগ্রেশন অ্যানালাইসিস, এটা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রিসার্চ করতে পারেন, ঠিক আছে? থিসিস ওয়ার্ক যেগুলো আছে, থিসিস থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ ওয়ার্ক গুলো অ্যাকচুয়ালি এইগুলো দিয়ে করা হয়। মানে এই দুটো, লাস্ট ক্লাসে যেটা শিখাইছি আমি লিনিয়ার রিগ্রেশন, আর আজকে যেটা শিখাচ্ছি আমি, আজকেরটাতে একটু অ্যাডভান্স রেগুলারাইজেশন সহ কিছু মেথোডোলজি আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দিয়ে অ্যাকচুয়ালি থিসিস করা হয়। এই পুরো এটাই একটা থিসিস পেপার হয়ে যাইতে পারে যদি এটা ডাটাটা যদি মানে এই ভালো ডাটা যদি থাকতো আর কি, বা এটা যদি অ্যাকচুয়াল ডাটা হইতো, রিয়েল রিয়েল লাইফের যদি কোনো ডাটা হইতো, তাহলে এটা দিয়ে আপনি থিসিস রেডি করতে পারতেন, ঠিক আছে? ঠিক আছে, বিগমার্ক সেলস অ্যানালাইসিস দিয়ে। তো এটা আমরা আজকে দেখবো আর কি এই প্রজেক্ট গুলো। তো নর্মালি যেগুলো আপনারা 6 মাসে কাজে লাগান এগুলো আমি আপনাদেরকে 1 ঘন্টার ভিতর শেখাচ্ছি। তো চেষ্টা করব আপনাদেরকে খুব দ্রুততার সাথে এই জিনিসগুলো দেখানোর, এবং আপনারা খুব অবজার্ভ করতে থাকবেন, ঠিক আছে? আমি আজকে খুব একটা বেশি লেখালেখি করব না,
আমি অলরেডি প্রজেক্টটা রান করছি, প্রজেক্টের ভিতর অনেক ইরর ছিল, ইরর গুলো আমি সলভ করছি। আমি ছোট একটা টপিক আমি হয়তো মিস করে গেছি, যেটা হলো যে প্রেডিকশন পার্টটা আর কি। তো প্রেডিকশন পার্টটা আপনারা যদি লাস্ট ক্লাসটা বুঝে থাকেন, এখানে কিভাবে প্রেডিকশন পার্টটা করতে হয় এটা আপনারা পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ওইটা দেখাইলাম না, ওইটা বাদে বাকি সব আছে এখানে। তো এখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টে আমরা এখানে এই যে যে লাইব্রেরি গুলো লাগে এই জিনিসগুলো আমরা দিছি এখানে, লিনিয়ার রিগ্রেশন থেকে শুরু করে এগুলো। তো আর এখানে ট্রেন টেস্ট দুটো চালানো হয়েছে, মানে আমাদের এখানে দুটো ডাটা সেট আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ট্রেন ডাটা সেটও আছে, টেস্ট ডাটা সেটও আছে, ঠিক আছে। তো আমরা দুটোর ভিতরে আমরা ট্রেন ডাটা সেটটা চেক করতেছি সবার আগে, ঠিক আছে। ট্রেন ডাটা সেটের ভিতরে আমাদের দেখেন যে আইটেম আউটলেট সেলস, আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, আইটেমের আউটলেট সেলস প্রেডিক্ট করতে হবে, তাই তো। আমাদের আউটলেট তার মানে এটাই অ্যাকচুয়ালি আমাদের আউটপুট, ঠিক আছে। এটা হলো ট্রেন ডাটা সেটে আছে। তো এখন দেখেন উই ওয়ান্ট টু প্রেডিক্ট দি আইটেম আউটলেট সেলস ভ্যালু, ঠিক আছে। বাট আমরা যদি দেখি এই সাইড, এখানে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, ট্রেন ডট শেপ দিয়ে আমার কয়টা কলাম কয়টা রো আছে এই জিনিসটা, আমার কয়টা রো আছে 8523টা রো আছে ট্রেন ডট শেপে, আর 12টা কি আছে কলাম আছে। আমার টেস্ট ডট শেপে কয়টা আছে 5681টা, আর 11টা কি আছে, 11টা আমার কলাম আছে, ঠিক আছে। তো একটা জিনিস দেখেন যে ট্রেনে আমার আউটলেট সেলস আছে, আইটেম আউটলেট সেলস আছে, বাট আমার টেস্টে কি আছে, টেস্টে কিন্তু ওইটা নাই, ঠিক আছে। as you can see that item outlet sales column is missing in the test.csv file, so we will not use this for now, আমরা এটা এখনই ব্যবহার করব না। instead we will split 10 csv, আমরা ট্রেনিং যে csv ডাটা সেটটা আছে ওইটাকেই আমরা অ্যাকচুয়ালি ট্রেনিং টেস্টিং বোথ পার্টে আমরা ব্যবহার করব, ঠিক আছে। কারণ স্প্লিটের যখনই কথা ভাইয়া, আসবে গতকালের মানে ক্লাসটায় ট্রেন আর টেস্ট এই দুটো মানে পার্থক্য আমি বুঝতে পারিনি আসলে। আচ্ছা, আমরা এখন যে পার্টটা পড়তেছি এটা হলো যে মেশিন লার্নিং এরই একটা অংশ, ঠিক আছে। মেশিন লার্নিং এর দুই ধরনের মেথোডোলজি নিয়ে কাজ করা হয়, মোস্ট প্রবাবলি 3 থেকে 4 ধরনের মেথোডোলজি আছে। বাট প্রাইম মেথোডোলজি হলো যে কি এই কি বলে সুপারভাইজ মেশিন লার্নিং, আর একটা হলো যে আনসুপারভাইজ মেশিন লার্নিং, ঠিক আছে। সুপারভাইজ মেশিন লার্নিং এ কি করা হয়, ট্রেনিং টেস্টিং নিয়ে কাজ করা হয়। আমরা এখন যে ডাটাগুলো দেখতেছি লিনিয়ার রিগ্রেশন, লেসো রিগ্রেশন, যা যাই দেখবো এগুলো সবগুলো কি সুপারভাইজ মেশিন লার্নিং এর অন্তর্গত, ঠিক আছে। তো সুপারভাইজ মেশিন লার্নিং এ কি করা হয়, সুপারভাইজ মানে বুঝতে পারতেছেন তো, আমার মতো একজন গাইডেন্স থাকবে, আমার মতো একজন গাইড পার্সন থাকবে, আর আপনারা হলেন যে ওই গাইড পার্সন এর কাছ থেকে ট্রেন করে আপনারা নিজেরা নিজেদের ডাটাটা চেক করবেন, আপনার নিজেদের এই নিজেদের যে এই ইমপ্রুভমেন্ট, নিজেদের লার্নিং ইমপ্রুভমেন্টটা করতেছেন, তাই না। তো এখানেও সুপারভাইজ অ্যালগরিদমে সুপারভাইজ লার্নিং মেথোডোলজিতে কি করা হয়, এখানে ট্রেনিং টেস্টিং দুইটা পার্ট থাকে, ঠিক আছে। সবার আগে এখানকার ডাটাকে ট্রেনিং করানো হয়। ডাটাকে কেন ট্রেনিং করা হয়, সে যেন বুঝতে পারে টেস্ট ডাটাটা কি দিচ্ছে এটা। ফর এক্সাম্পল আপনি ধরেন যে একজন মেয়ে মানুষ, ঠিক আছে, আপনার চুলের অবয়ব, আপনার চোখ, আপনার মুখ, আপনার গঠনতন্ত্র কিরকম আছে, আপনার শরীরে আপনি কি ধরনের সালোয়ার কামিজ পরেন নাকি আপনি কি পরেন, তারপর আপনি ওড়না দেন, এই ধরনের কিছু দিয়ে আমি আমার মেশিনকে যখন ট্রেনিং করাবো তখনই আপনার ছবিটা যখন ট্রেনিং করানোর পর টেস্ট ডাটা হিসেবে আপনার ছবিটা যখন দিব, সে তখন বলবে এটা কি ফিমেল নাকি মেল, বুঝতে পারছেন। তার মানে আমি হ্যাঁ, তাকে হ্যাঁ। ট্রেনিং করাচ্ছি সেজন্য আপনাকে চিনতে পারে, ঠিক আছে। তো ট্রেনিং এর পার্টটা হলো যে আমার যে ডাটাটা আছে ওই ডাটাটাকে যেন চিনতে পারে এবং ওই ডাটাটা সম্পর্কে যেন অবগত হয়। আমি যদি কোনো একটা রিয়েল টাইম যদি ডাটা দিই ওই ডাটাটা দিয়ে সে যেন বিভিন্ন ধরনের একুরেসি প্রেডিক্ট করতে পারে, সেজন্য আমরা ওকে ট্রেনিং করাচ্ছি, ঠিক আছে। তো ট্রেনিং করানোর পর আমি তাকে টেস্ট ডাটা হিসেবে দিচ্ছি। টেস্ট ডাটাটা কি জন্য চালানো হচ্ছে, কারণ আমার কাছে রিয়েল টাইম ডাটা নাই। আমি যদি রিয়েল টাইম ডাটাও থাকতো ওইটাকে অ্যাকচুয়ালি আমি টেস্ট ডাটা হিসেবে চালাইতাম। টেস্ট রেজাল্ট যেটা আসবে ওইটা অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল রেজাল্ট বলতে পারে। আর ট্রেনিং ডাটা যত ভালো আসবে তত আমার টেস্টের রেজাল্টও ভালো আসবে, ঠিক আছে। তো আমার একুরেসি রেটটা যদি ট্রেনিং এ ভালো থাকে, ট্রেনিং ডাটা সেটের পার্সেন্টেজ একুরেসি রেটটা যদি ভালো থাকে, টেস্ট ডাটা সেটের একুরেসি রেটটাও আমার অনেক ভালো হবে। বুঝতে পারছেন বিষয়টা। ধরুন যে আমি তাকে বললাম ছোট ছোট চুল, ছোট ছোট চুল, হাফ হাতা জামা পরে, সে হলো ফিমেল পার্সন, ঠিক আছে, তাকে আমি ভুল ডাটা দিলাম, ঠিক আছে। তখন কি সে কি প্রেডিক্ট করতে পারবে ভালো? ডেফিনেটলি প্রেডিক্ট করতে পারবে না। তো তাকে এমন কিছু ডাটা দিব যেগুলোকে বলে স্যাম্পল টেস্ট, কি বলে ট্রেনিং ডাটা, ঠিক আছে।
এটাকে আমরা ট্রেনিং ডাটাগুলোকে পরবর্তীতে আমরা যখন রিয়েল লাইফের যে ডাটা আছে এই ডাটাগুলো দিয়ে যখন টেস্ট করব, এটা অ্যাকচুয়ালি টেস্ট ডাটা বলে। রিয়েল লাইফের যে ডাটাগুলো আছে এগুলোকে আমরা টেস্ট ডাটা হিসেবে চালাই দিই। আবার অনেকে বলে, আমরা অনেক জায়গায় করি কি, আমরা যখন থিসিসে কাজ করি, বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্কে কাজ করি, তখন আমরা আমাদের যে রিয়েল লাইফের যে ডাটাটা আছে, রিয়েল যে ডাটা, ওই ডাটাকেই আমরা স্প্লিট করে ট্রেনিং টেস্টিং করাই। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমাদের কাছে ট্রেনিং ডাটা সেট আলাদাভাবে খুঁজে পাওয়ারও কোনো মানে ইয়া নাই, এত কোনো রিসোর্স নাই। ঠিক আছে, আবার আপনি যেভাবে চাচ্ছেন এভাবে আপনি গ্লোবালি বা অনলাইনে আপনি পাবেন না। বুঝতে পারছেন? তো আমরা রিয়েল লাইফে আমি যে ডাটাটাকে আমি এক্সট্রাক্ট করব, যেখান থেকে আমি ডাটাকে এক্সেল শিটে নিব, ওইটাকে অ্যাকচুয়ালি আমি ট্রেনিং পারপাসেও সার্ভ করি, টেস্টিং পারপাসেও সার্ভ করি। তো এখানে স্প্লিট করা হয়। ধরো যে এটা যদি রিয়েল ডাটা হতো, train.csv ফাইলটা যদি রিয়েল ডাটা হতো, তাহলে কি এটাকে স্প্লিট করে কি করতেছে সে, একটা ট্রেনিং পার্ট করতেছে আর একটা টেস্টিং পার্ট করতেছে। বুঝতে পারছেন? আমরা এখন নেক্সট ইয়ে যাই, আমরা ডাটা ক্লিনিং। সবার আগে আমাদের ডেটা অ্যানালিস্ট বলেন বা রিসার্চ অ্যানালিস্ট বলেন বা রিসার্চার বলেন, সবার আগে আমাদের পার্ট হলো যে ডেটাটা ক্লিন আছে কিনা, ডেটা সম্পর্কে জানা। ঠিক আছে, যেমন এখানে দেখেন যে ট্রেন.ইনফো দিয়ে ডাটাটাকে চেক করতেছে, ডাটার ভিতরে নন নাল, কোনো নাল ভ্যালু পায় নাই, বাট এখানে দেখতেছে এটা অ্যাকচুয়ালি নাল ভ্যালু আছে কি নাই এই জিনিসটা চেক করতেছে। বাট এখানে বলতেছে এতগুলো নন নাল। নন নাল বলতে কি, এখানে আমার কতগুলো ডাটা যেগুলোতে লেখা আছে এই জিনিসটা দেখাচ্ছে। ঠিক আছে, আর এখানে হলো যে ইজ নাল। ঠিক আছে, এটা হলো যে ইজ নাল। আমি ট্রেন.ইনফো দিলে আমাকে নন নাল ডাটা যেগুলোতে লেখা আছে এগুলো দেখাচ্ছে। আর কতগুলোতে আমার লেখা নাই, কতগুলো খালি আছে, ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, কতগুলো রোতে আমার ব্ল্যাঙ্ক আছে। যেমন এই কলামে আইটেম ওয়েটে, এই কলামে আমার 1463টা কি আছে, ব্ল্যাঙ্ক ডাটা আছে। ঠিক আছে, আউটলেট সাইজে কয়টা আছে, 2410টা ব্ল্যাঙ্ক ডাটা আছে। ঠিক আছে, আর বাকিগুলোতে কোনো ব্ল্যাঙ্ক ডাটা নাই। তার মানে কি, নাল ভ্যালু আছে কয়টাতে, আউটলেট সাইজ কলামে নাল ভ্যালু আছে 2410টা, আইটেম ওয়েটে আছে 1463টা। So we have missing values in item weight and outlet size column. So we need to input this missing value. Input মানে কি, ইনপুট মানে হলো যে আমরা প্রয়োগ করা কোন একটা জায়গায়, যে জায়গায় রিপ্লেস করা। ইনপুট মানে হলো যে রিপ্লেস করা, আমাদের যে জায়গায় ব্ল্যাঙ্ক নাল ভ্যালু আছে ওই জায়গায় আমরা এটাকে রিপ্লেস করতেছি। ঠিক আছে, we need to input these missing values with appropriate ones. Appropriate ones আমরা find out করব। We usually replace missing value in numerical columns with mean and categorical column with mode. মানে কি, মানে হলো যে আমাদের যদি এটা স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর, যদি আমার কাছে 1 লাখ ডাটা 10 লাখ ডাটা থাকে সেলস এর, ধরেন যে আমরা যদি কোনো সেলস নিয়েও যদি কাজ করি, ঠিক আছে, আমাদের যদি অনেক ডাটা থাকে, কোনো স্পেসিফিক কলামের যদি সেলস নাই, ধরেন যে আমার কিছু কিছু জায়গায় সেলস মিসিং আছে, তো আমি কি করি, ওভারঅল আমার সেলস কত হয়েছে ওইটার উপর নির্ভর করে আমি একটা এভারেজ সেলস আমি ওখানে বসাই দিই। ওইটা বসাই দিলে আমার ডাটার উপর কোনো হ্যাম্পারও হয় না। বুঝতে পারছেন? তো আমরা কি করতেছি, আইটেম ওয়েটটা মিন করতেছি। আইটেম ওয়েটের মিন কত, 12.85। তো আমরা অ্যাকচুয়ালি রিপ্লেস করতেছি আইটেম ওয়েট এর যতগুলো মিসিং ভ্যালু আছে ওইগুলোতে আমরা 12.85 আমরা রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে হাউ টু রিপ্লেস এনএ ভ্যালুস, এখানে কিছু নোট আছে, আপনারা এই নোটটা দেখতে পারেন। ঠিক আছে, নিজেদের স্কিলসটা একটু ইমপ্রুভ করার জন্য বা নিজেরা আরেকটু জানার জন্য কিভাবে রিপ্লেস করতে হয়। তারপরেও আমি শর্টকাট ওয়ে দেখা দিচ্ছি এই জায়গায়। ঠিক আছে, তো এই রিপ্লেস ভ্যালুটা এটা একটা নতুন জিনিস, যদি কোথাও কোনো কিছু না থাকে আপনি কিভাবে রিপ্লেস করবেন, আবার কোন পদ্ধতিতে রিপ্লেস করবেন। তো আপনি মিন পদ্ধতিতে রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, আমরা মিন পদ্ধতিতে রিপ্লেস করতেছি। মিন মানে কি, এভারেজ বের করা। ঠিক আছে, তো আমি কি করতেছি, train.item weight, আমি এটাকে এজ এ ভেরিয়েবল হিসেবে এটাকে কল করলাম। এটার ভিতরে আমি train.itemweight.fill_na, ফিল এনে মানে হলো যে আমার যদি কোনো জায়গায় নাল ভ্যালু থাকে, ওই ভ্যালুটাকে ফিল করা, ওই মানে ফিল আপ করা আর কি। হ্যাঁ, ফিলিং দি মিসিং ভ্যালুস। ঠিক আছে, আমরা ফিল করতেছি ট্রেনিং আইটেম ওয়েট ডট মিন, আমরা ডট মিন দিয়ে আমরা আইটেম ওয়েটটাকে ইয়ে করতেছি। তো আমি যদি এই জায়গায় train.item.min-টা বের করি, তাহলে আমার কি এই জায়গায় দরকার ছিল এটা আলাদাভাবে বের করার? না, দরকার ছিল না। আমি চাইলে ডিরেক্টলি এটা চালাইতে পারতাম, বাট এটা আমি কি জন্য চালাইছি, আমি কোন জায়গায় মিসিং ভ্যালুটা আমি কোন জায়গায় রিপ্লেস করতেছি, কি রিপ্লেস করতেছি, এটা তো আমার জানা উচিত, তাই না? কারণ আমাকে যদি জিজ্ঞেস করে এই যে মিসিং ভ্যালু পাইছেন, এটা হঠাৎ করে আপনি মিন ভ্যালু হিসেবে চালাই দিয়েছেন, কোন কোন জায়গায় আপনি চালাইছেন বলে তো, কোনটা কি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি পারবেন না। সেজন্য আলাদাভাবে আমি একটু জানতে চাইছি যে আমি যে জায়গাটাতে রিপ্লেস করতেছি ডেটাটা,
অ্যাকচুয়ালি ডেটাটা ভ্যালুটা কি রিপ্লেস করতে, আমি অ্যাকচুয়ালি 12.85 সামথিং এই জিনিসটা আমি রিপ্লেস করতেছি, ঠিক আছে। হুম। দেন আমি এখন আবার চেক করতেছি যে আমার আইটেম ওইটা স্টিল রিপ্লেস করার পরও আমার কি কোনো নাল ভ্যালু আছে কি নাই, ঠিক আছে। এই যে উপরে এইভাবে আমি চেক করতেছি, তো সে বললো যে 0, আপনার কোনো কিছু নাই এখন নাল ভ্যালু। তো একটা গেল। দেন আমি এখন আউটলেট সাইজে আসতে হবে। আউটলেট সাইজের ভিতরে আমাকে বলতেছে যে আউটলেট সাইজটা যদি আমি দেখি, আউটলেট সাইজটা অ্যাকচুয়ালি কিন্তু অবজেক্টিভ টাইপের, ঠিক আছে। আমরা যদি সাইজে যাই মিডিয়াম, ঠিক আছে, যে জায়গায় এই যে নান আছে, নানটা কি এখানে কোনো ভ্যালু নাই। তো এখানে ভ্যালু গুলোতে আমরা এই ধরনের ভেরিয়েবল গুলোতে আমরা কিভাবে আমরা কি দিতে পারি, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা মোড ব্যবহার করি, ঠিক আছে। এই যে দেখেন এখানে রিপ্লেসিং আউটলেট সাইজ, এটা হলো যে নিউমেরিক ছাড়া অবজেক্টিভ টাইপের ভেরিয়েবলের ভিতরে যেগুলো যেগুলো অবজেক্টিভ টাইপের ডেটা, এগুলোকে আমরা কিভাবে রিপ্লেস করব, ঠিক আছে। তো এখানে দেখেন আউটলেটের ভ্যালু ডট কাউন্টস করলো, কাউন্টস করে মিডিয়ান পাইলো এত, স্মল পাইলো এত, হাই পাইলো এত। এখন সবচেয়ে বেশি কোনটাতে আছে, সবচেয়ে বেশি মিডিয়ামে আছে। তার মানে কি মিডিয়ামটা আমাদের মোড ভ্যালু, ঠিক আছে। মিডিয়ামটা আমাদের মোড ভ্যালু। তো আমরা এখানে কি করব, আমরা মোড কিভাবে আমরা এটা পাইলাম, আউটলেট সাইজ ডট, আপনি ডিরেক্টলি এটাকে বের করতে পারবেন, ট্রেন ডট আউটলেট ডট সাইজ ডট মোড। আপনি এটার উপরে এটার সাথে ডট মোডটা যদি বের করেন আপনাকে অটোমেটিক্যালি দিবে কোনটা আপনার মোড বা কোনটা আপনার মিডিয়ান, কোনটা স্মল, কোনটা হাই। তার মানে এখানেও প্রমাণ হলো যে মিডিয়ামটাই অ্যাকচুয়ালি মোড ভ্যালু, ঠিক আছে। মোডটা কোনটা থাকে আপনার, আহ আপনার অনেকগুলো ডাটা আছে, ডাটার ভিতরে একেবারে মিডল পয়েন্ট যেটা, মিডল পয়েন্টের যে ডাটাটা আছে ওইটাকে অ্যাকচুয়ালি মোড ভ্যালু বলে, ঠিক ভাই আছে। মোড না, যেটা অধিক সংখ্যক থাকে সেটা না মোড? অধিক সংখ্যক থাকে বাট ওটা মোড মাঝখানে যেটা থাকে নাকি, হ্যাঁ এটা মানে মিডিয়ান, ওইটাই, হ্যাঁ, যেটা মাঝখানে যেটা। সবচেয়ে বেশি ভ্যালু থাকে ওইটাই মোড, ঠিক আছে। আমি গোলাই ফেলতেছি, ওই মিনটাই তো অ্যাকচুয়ালি ওইটা এভারেজ, যেটা সবকিছু এভারেজ করে হ্যাঁ, যেটা থাকে। আমারও গোলাই যায়, হ্যাঁ। ওকে, তো আমরা মোড ভ্যালুটা পাইলাম, পাওয়ার পরে কি করতেছি, আমি তাকে বললাম যে ট্রেন ডট জিরো, এখানে জিরো দেওয়ার কারণটা কি, কারণটা হলো যে সবার আগে এই যে রো যেটা জিরো আছে এটাই, ঠিক আছে। তো এখানে বলতেছে দি রিটার্নস অফ ডাটা ফ্রেম উই ক্যান টেক দিস জিরো রো টু গেট দি অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য মোড, ঠিক আছে। তো আমরা এখানে কি করতেছি, আমরা জাস্ট এখানে রিপ্লেস করে দিচ্ছি, এই যে আউটলেট সাইজ ফিল নাম মোড জিরো, ঠিক আছে। মোড জিরো করে মোড ডট জিরো, আমরা সেম ফরম্যাটটাই আমরা এই জায়গায় চালাচ্ছি, ঠিক আছে। আমরা যখন মোড চালাবো আমরা এইভাবে চালাইতে পারি ডিরেক্টলি, ঠিক আছে। মোড জিরো চালানোর কাজ কি, আমার যে উপরে যে রোটা আছে আমার রো এর ভিতরে শুধুমাত্র এই মিডিয়ান ডাটাটা নিবে, আমার অ্যাকচুয়াল ডাটা, আমার রিসেট ইন্ডেক্স নাম্বারটা নিবে না। তো আমি এখানে এই জিনিসটা চালাচ্ছি, দেন আমি ইনস্টল করে আবার চেক করতেছি, চেক করার পর দেখেন এই যে কিছুক্ষণ আগে এন এ দেখছেন না, এন এগুলো ছিল এগুলো সব মিডিয়াম হয়ে গেছে, ঠিক আছে। তো ভাই আমরা রিসেট ইন্ডেক্সটা নেবে না কেন ওইটু বুঝি নাই, মানে ওই যে রিসেট বললেন। ইন্ডেক্সটা কেন নিবে বলেন, আপনি তো রিপ্লেস করতেছেন শুধুমাত্র নাম্বার গুলো, আপনাকে এখানে দরকার এখানে এটা আবার জিরোটা রিপ্লেস করার দরকার নাই, সেজন্য এটা নিচ্ছে না। খুবই সিম্পল। ওকে, আমরা আরেকটা জিনিস এই জায়গায় আরেকটা ডাটা ক্লিনিং এর আরেকটা ফেজে যাচ্ছি, ঠিক আছে। আমরা কিছু ক্রিটিক্যাল পয়েন্টের দিকে যাচ্ছি। দেখেন আমরা যখন আইটেম ফেড কন্টেন্ট চেক করতেছি, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভাবে চেক করা উচিত। একজন প্রত্যেকটা কলামের ভিতরে কি কি ডেটা আছে ডেটাগুলো সম্পর্কে জানা উচিত, হ্যাঁ। সেজন্য আলাদা আলাদা ভাবে চালানো উচিত। আমার যেহেতু আমি অলরেডি জানি ডেটা সম্পর্কে, সেহেতু আমার যে কয়টা আমার কাছে খারাপ ওই কয়টা আমি রান করছি, আমি প্রত্যেকটা সেজন্য রান করি না, ঠিক আছে। তো দেখেন এখানে আইটেম ফেড কন্টেন্ট নামে আমি যে ডাটা যে কলামটার উপর রান করতেছি, হ্যাঁ, ভ্যালু কাউন্টস করতেছি। এখানে দেখেন ভ্যালু কাউন্টস নট অনলি এটা ভ্যালু কাউন্টস করতেছে, এটা বাট অলসো আমার ওই ভ্যালুর ভিতর ক্যাটাগরি গুলো দেখাচ্ছে। দেখেন এক জায়গায় লো ফেড পুরো লেখা আছে, আরেক জায়গায় লো ফেড শর্ট করে লেখা আছে, আরেক জায়গায় রেগুলার ফুল ফর্ম লেখা আছে, আরেক জায়গায় রেগুলার ছোট করে লেখা আছে, এক জায়গায় লো ফেড ফুল করে লেখা আছে বাট এটা কি স্মল ওয়ার্ড দিয়ে, এক জায়গায় লো ফেড বড় করে লেখা আছে। তো আমরা এগুলোকে সবগুলোকে রিপ্লেস করব, রিপ্লেস করে লো ফেড রেগুলার এগুলোকে একরকম করব, ঠিক আছে। তো এখানে দেখেন উই নিড টু রিপ্লেস এলএফ লো ফেড এন্ড লো ফেড, ঠিক আছে। ছোট হাতে বড় হাতে যা আছে এগুলোকে সবগুলোকে রেজিস্টার উইথ রেগুলার, ঠিক আছে। এলএফ এন্ড লো ফেড উইথ লো ফেড, আর আরইজি যেটা এটাকে আমরা উইথ রেগুলার রিপ্লেস করা আর কি, ঠিক আছে। তো রিপ্লেসটা আমরা কিভাবে করতেছি, সেম ভাবে রিপ্লেস করতেছি, ট্রেন আইটেম ফেড কন্টেন্ট ডট রিপ্লেস এর ভিতরে আমাদের স্পেসিফিক ভাবে যে যে জিনিসগুলা, একটা ছিল যে আমরা র্যান্ডমলি আমরা রিপ্লেস করতেছি, যেটা যেটা ব্ল্যাঙ্ক থাকবে ওইটাতে রিপ্লেস করতেছে একটা, আর এটাতে স্পেসিফিক এই জায়গায় যদি এই ভ্যালু গুলো পাওয়া যায় তাহলে এগুলো উপর রিপ্লেস করবে, এই ধরনের বিষয়টা। দুইটার ভিতরে কিন্তু রিপ্লেসমেন্টের পার্থক্য কিন্তু আলাদা।
তো আপনারা এই যে আজকের যেটা শিখতেছেন, এটা যদি শিখতে পারেন তাহলে আপনারা অনেকখানি ইমপ্রুভ করবেন স্কিলের দিক দিয়ে এই যে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো আর কি, বিজনেস অ্যানালাইসিস এর কাজগুলোর উপর। দেখেন রিপ্লেসের ভিতরে সে কি কি দিছে, যেগুলো প্রবলেমেটিক এগুলোকে আগে রাখছে, লো ফ্যাট, এলএফ, রেগুলার, এগুলোকে সে রিপ্লেস করতেছে। লো ফ্যাটটাকে কি করতেছে, লো ফ্যাটে রিপ্লেস করতেছে। এই এলএফটাকেও কি করতেছে, লো ফ্যাটে রিপ্লেস করতেছে। রেজিস্টারটাকেও কি করতেছে, রেগুলারে রিপ্লেস করতেছে। বুঝতে পারছেন? তো ইনপ্লেস ট্রু মানে যেখানে যেখানে আমার প্রয়োজন ওখানে ওখানে সে দিচ্ছে। আমি এই জিনিসটা করার পর এখন ভ্যালু কাউন্টে চেক করছে কত, লো ফ্যাট আছে, রেগুলার আছে। বুঝতে পারছেন বিষয়গুলো এখন? তো এখন হ্যাঁ আমরা ভাইয়া, কি ক্লিনিং করতেছি। মানে এই টাইপের ডাটা থাকলে তখন আমরা রিপ্লেস করব, আর নাম্বার থাকলে ফিলিং করব, এরকম। নাম্বারও দেখাইছি, কিন্তু আবার নাম্বার ছাড়া ফিলিং অবজেক্টিভ দিয়া, গুলো কিন্তু দেখাইছি আমি। এই জি যে ভাই, ওইটাই কিছু বললাম যে অবজেক্টিভ ফিলিং দেখাইছি, দিয়া করব। আইটেম ওয়েটটা কি অবজেক্টিভ ছিল না? হ্যাঁ, এখানে অবজেক্টিভের ক্ষেত্রে কি করতে হবে, আমার অবজেক্টিভের ক্ষেত্রে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে মুড দিয়ে কাজ করব, আর যদি নিউমেরিক নাম্বার থাকে তাহলে মিন ভ্যালু ইউজ করব। ঠিক আছে? আর যদি র্যান্ডমলি, আর যদি আমার যদি স্পেসিফিক কোনো একটা ডাটা রিপ্লেস করতে চাই তখন কিভাবে রিপ্লেস করব এটাও কিন্তু দেখানো হয়েছে। তার মানে কি 3 ধরনের রিপ্লেসমেন্ট দেখানো হয়েছে। বুঝতে পারছেন? জি ভাই। আমাদের সবচেয়ে বেশি কাজে আসে কোনটা, ওই মিন দিয়ে যেটা করছে ওইটা। কারণ আমরা কোন একটা বিজনেসের ক্ষেত্রে যদি স্কেলিং করতে চাই, কোন একটা বিজনেস নিয়ে যদি কাজ করতে চাই, সেলস নিয়ে কাজ করতে হয়, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করতে হয়। কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে খুব কম হয়। আমরা এগুলো যেগুলো দেখতেছি এগুলো সব কোয়ালিটেটিভ ডাটা। যেগুলো অবজেক্টিভ বেসিস ডাটা এগুলোকে বলা হয় কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা গুলোকে বলা হয় কি নিউমেরিক্যাল টাইপের ডাটা। ঠিক আছে? তো এই কোয়ান্টিটেটিভ ডাটা দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে বিজনেসের ক্ষেত্রে কাজ করি, রিসার্চের ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করি। ঠিক আছে? তো এখানে যেহেতু 3 ধরনের ডাটা রিপ্লেসমেন্ট দেখানো হয়েছে, তো আপনারা যদি থিসিস নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তাহলে এই ধরনের কাজগুলো করতে পারেন যদি আপনারা করতে চান। এই জিনিসটা আমার শিখতে 5-6 মাস লাগছে। বুঝছেন? আমার থিসিস যখন করতে গেছি, থিসিসে তো কেউ আপনাকে গাইডলাইন দেওয়ার মতো নাই, সুপারভাইজারও আপনাকে শিখায় না। তো এই ধরনের আর কি বিষয়গুলো। তো আহ আমরা এখন এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করতেছি। এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর কাজ কি, ডাটাকে এক্সপ্লোর করা, ডাটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লোর করা। ঠিক আছে? তো ডাটাকে আমরা বিভিন্ন ভাবে এক্সপ্লোর করতেছি। আমি ধরো যে চেক করতেছি লো ফ্যাট এবং রেগুলার। আমার সবচেয়ে বেশি লো ফ্যাট বেশি। ঠিক আছে? আমার সবচেয়ে বেশি রেগুলার। এদিক দিয়ে কিসের ভিত্তিতে, আমার ট্রেনিং ডাটা সেটে আমার রেগুলার ডাটা সেট সবচেয়ে বেশি। কিসের ভিত্তিতে, আইটেম আউটলেট সেলস এর ভিত্তিতে আমার রেগুলার বেশি। ঠিক আছে? তারপর আউটলেট সাইজ অনুযায়ী সবচেয়ে বেশি মিডিয়াম সাইজ সবচেয়ে বেশি, কারণ কি আমরা রিপ্লেস করছি এনএ দিয়ে। ঠিক আছে? তারপরে এটা কি, তারপরে এটা হলো যে আইটেম টাইপ এন্ড আইটেম আউটলেট সেলস এর উপর ভিত্তি করে আমরা অ্যাকচুয়ালি ট্রেনিং ডাটা সেট চেক করতেছি। ঠিক আছে? সবচেয়ে বেশি কোনগুলো। তো এই আর কি, ফ্রম দি ইলাস্ট্রেশন অ্যাবভ উই ক্যান টেল আইটেমস লাইক ফ্রুট এন্ড ভেজিটেবল, হাউসহোল্ড গুডস, স্ন্যাক্স। এই যে এখানে নিচে ইয়েগুলো আছে, এই জিনিসগুলো কোনগুলো কোনগুলো সবচেয়ে বেশি আর কি। এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবল, হাউস হোল্ড, ঠিক আছে, স্ন্যাক ফুডস। তারপরে দেখেন এখানে স্টার্চি স্টার্কি ফুড, ঠিক আছে, সি ফুড, এগুলো বেশি। হ্যাঁ, স্টার্কি ফুড এন্ড সি ফুড আর সোল্ড মোর দেন দি আদার আইটেমস। ঠিক আছে? বাকি আইটেম গুলো থেকে বেশি। মোর ওভার সবগুলো আইটেমে বিক্রি হয় ওদের এখানে। ঠিক আছে? সো দি মল শুড কনসিডার কিপিং মোর অফ দিস আইটেমস ইন ইনভেন্টরি। এটা আপনি এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি ওকে রিকমেন্ডেশন দিচ্ছেন। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনি প্রেজেন্টেশন আকারে দিবেন। আমি এখানে লিখে রাখছি এটা। আমাদের রিসার্চ যারা আমরা রিসার্চ করি বা যারা বিজনেস অ্যানালিস্ট, আমাদের এই কাজটা আমরা শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এই জিনিসগুলো লিখে রাখি না। কারণ কি, পাওয়ার পয়েন্ট আমার সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে আমি যেন ভুলে না যাই, পাওয়ার পয়েন্টে এই জিনিসগুলো লিখতে হবে, এই জিনিসটা যেন ভুলে না যায়, সেজন্য আমরা এই জায়গায় ছোট ছোট নোট করে রাখি। তো এগুলো হলো যে আমাদের ছোট ছোট নোট। আমরা এই নোটগুলোর মাধ্যমে আমরা যখন পাওয়ার পয়েন্টে এগুলোকে রিপ্লেস করব, পাওয়ার পয়েন্টে এই কন্টেন্ট গুলোকে মুভ করব, তখন এই জায়গায় যখন আমরা এই জিনিসটা দেখবো, আমরা এটাকে সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে লিখতে পারি। বা আমরা যদি নাও লিখতে পারি, এই জিনিসটা যেন আমাদের মনে থাকে। বুঝতে পারছেন? তারপরে আমরা মানে ভাইয়া আউটপুট। ওইখানে তো রিকমেন্ডেশন দিচ্ছে নাকি, মানে এটা বলছে যে অ্যাকচুয়ালি এটা ছোট করলে। করে একটা শর্ট রিকমেন্ডেশন দিচ্ছে। আচ্ছা। ঠিক আছে? শর্ট রিকমেন্ডেশনটা কি জন্য দিছে, আমি কি বসকে আমার এই পুরো ফাইলটা দেখাতে পারবো? না, পারবো না। না। বস আমার কোড দেখবে না, বস আমার আউটপুট দেখবে, আমার রিসার্চের পয়েন্ট ভিউ দেখবে। ঠিক আছে? তো আপনি থিসিস ওয়ার্কের ভিতর বা রিসার্চ পেপারের ভিতর কি আপনার কোড থাকে? কোড থাকে না। ঠিক আছে? ওখানে আপনার রিসার্চের পার্সপেক্টিভ থাকে, রিসার্চের ওভারভিউ থাকে, রিসার্চের রেজাল্ট অ্যানালাইসিস থাকে। তো ওই আপনাকে যে মেথোলজি এরকম, পার্টটাই বেশি দেখে স্যাররা। হ্যাঁ, তো আপনার প্রেজেন্টেশন পার্টে আপনার গ্রাফিক্যাল চার্ট থাকবে, আপনার গ্রাফিক্যাল ভাবে এই জিনিসগুলো আপনাকে
প্রেজেন্ট করতে হবে এখানে যা যা লিখছেন এই জিনিসটা, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়গুলা। তো আপনি শর্ট করে আপনি ওখানে নিচের দিকে পয়েন্ট আকারে পাওয়ার পয়েন্ট আকারে লিখতে পারবেন, ঠিক আছে? আমি যেন পাওয়ার পয়েন্টটা যখন বানাবো তখন আমাকে হেল্প করবে এই ছোট ছোট নোটগুলো, বুঝতে পারছেন? এখন আমরা আসি আউটলুক টাইপ। আউটলুক টাইপে দেখেন সবচেয়ে বেশি আউটলুক টাইপ কোনটা? সুপার মার্কেট টাইপ 3 সবচেয়ে বেশি। আর আমার গ্রোসারি স্টোর কম, সুপার মার্কেট টাইপ 2 কম, সুপার মার্কেট টাইপ 1 কম, ঠিক আছে? সুপার মার্কেট টাইপ 3 হ্যাভ দি মোস্ট সেলস। তার মানে কি সুপার মার্কেট টাইপ 3 তে সবচেয়ে বেশি সেল বেশি হয়, ঠিক আছে? মাচ হায়ার দেন আদার টাইপস অফ, সো দে সো দি মল ওনার্স শুড কনসিডার বিল্ডিং মোর অফ দিস টাইপ অফ আদার লোকেশন। তার মানে কি সে বলতেছে আমার যেহেতু সুপার মার্কেট টাইপ 3 তে সবচেয়ে বেশি সেল হয়, সেহেতু সুপার মার্কেট টাইপ 3 টাইপের যে স্টোর গুলো আছে আমি যেন এই স্টোর গুলো বিভিন্ন জায়গায় আরেকটু মানে কি ইনক্রিজ করি বিভিন্ন লোকেশনে। এই জিনিসটা আমি তাকে রিকমেন্ড করতেছি, ঠিক আছে? ইয়ার এস্টাবলিশ ল্যামডা দিয়ে 2023 সালের গুলো সে চেক করতেছে, ঠিক আছে? কত সালে ডাটা ইয়ার এস্টাবলিশ? উই হ্যাভ ডিটারমাইন্ড ফর হাউ লং an outlet has been established by stretching its establishment year from 2010। কত থেকে এটা এস্টাবলিশ হয়েছে 2000, ওই ডাটা থেকে 2023 সাল পর্যন্ত ডাটা আমরা চেক করতেছি, ঠিক আছে? উই হ্যাভ ইউজ ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন হলো যে স্পেসিফিক কোন একটা ডাটা, স্পেসিফিক এক্স ডাটা দিয়ে আমরা লাস্ট এন পর্যন্ত ডাটাকে আমরা চেক করতেছি, 2023 সালের ডাটা পর্যন্ত চেক করতেছি, ঠিক আছে? তো এখানে কি করতেছে যে ভাইয়া এই লাইনটা আবার একটু বুঝাই দেবেন, এই যে ইয়ার এস্টাবলিশড। আচ্ছা এখানে এই জিনিসটা কি বলছে? উই হ্যাভ ডিটারমাইন্ড ফর হাউ লং অ্যান আউটলেট হ্যাজ বিন এস্টাবলিশড বাই সাবট্রাক্টিং ইটস এস্টাবলিশমেন্ট ইয়ার ফ্রম 2023। 2023 সাল থেকে আমাদের যে এস্টাবলিশমেন্ট ইয়ারটা আছে, ধরেন যে আমার এস্টাবলিশ ইয়ার হলো যে 2020 সাল, ঠিক আছে? তার মানে আমার কত বছর? 3 বছর হয়েছে, তাই না? আমার 3 বছর হয়েছে। 2020 সাল যদি হয় 20, 21, 22, 23, 4 বছর, সে ধরেন যে 4 বছর ধরেন। তো 2023 থেকে চার চার বিয়োগ যাবে, ঠিক আছে? 4 যদি বিয়োগ যায় তো ওই 4 বছরের ডাটাটা বিয়োগ যাওয়ার পর যে ডাটাগুলো থাকবে ওই ডাটাগুলো নিয়ে আমরা চেক করতেছি এই জায়গায়, ঠিক আছে? এই যে এখানে দেখেন ইয়ার এস্টাবলিশমেন্ট, এখানে আমরা এই জিনিসগুলো দেখতেছি। আমি তারপরেও যদি আপনাদেরকে দেখাই যে এটা অ্যাকচুয়ালি ল্যামডা ফাংশনটা আমরা কি জন্য ব্যবহার করি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখাই আপনাদেরকে। চ্যাট জিপিটি না, কোপাইলট তো আছে, কোপাইলটটাই দেখেন। কোপাইলট মনে হয় আমার মনে হয় শেষ হয়ে গেছে, ক্রেডিট মনে হয় শেষ হয়ে গেছে। ল্যামডাটা আমরা খুব ব্যবহার করি এই ক্ষেত্রে, বিশেষ করে স্পেসিফিক কোন একটা টাইম রেঞ্জের ক্ষেত্রে। আমরা আগামী লাস্ট ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো। এক্সপ্লেন শর্টলি, আচ্ছা সে দিচ্ছে। ওকে, এখানে সে কি বলতেছে দেখেন, দি অ্যাপ্লাই ফাংশন ইউজ টু অ্যাপ্লাই ল্যামডা ফাংশন টু ইচ বিলো আউটলেট কলাম। দি ল্যামডা ফাংশন ক্যালকুলেটস দি ডিফারেন্স বিটুইন দি কারেন্ট ইয়ার। 2023 সাল থেকে এস্টাবলিশমেন্ট ইয়ারের যে ক্যালকুলেশনটা আছে 2020 সাল থেকে, ওইটাকে সে ইয়া করে যে ডিফারেন্স বিটুইন, এটার যে ডিফারেন্সটা আছে এই জিনিসটা চেক করে। অ্যাকচুয়ালি এটা সাবট্রাক্টই করতেছে, ঠিক আছে? এটা আর কিছু না, ঠিক আছে? এক্স ভ্যালু দিয়ে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করতেছে, এখানে মাইনাস দেখতে পাচ্ছেন না, সাবট্রাক্ট করতেছে। দি অ্যাপ্লাই ফাংশন ইজ ইউজ টু অ্যাপ্লাই ল্যামডা ফাংশন টু ইচ ভ্যালু আউটলেট। দি ল্যামডা ফাংশন ক্যালকুলেটস দি ডিফারেন্স বিটুইন দি কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার 2023 কে ধরা হয়েছে, মানে লেটেস্ট ইয়ার হিসেবে 2023 কে ধরা হয়েছে। আর দি এস্টাবলিশমেন্ট ইয়ার থেকে এই এতদূর পর্যন্ত যে কয়টা কাজ হয়েছে ওই টোটাল কাজকে সে হয়তো বা এখানে কাজ এই মানে ডাটা হিসেবে দেখাচ্ছে আর কি, ওইটা দিয়ে সে অ্যাকচুয়ালি ডাটা হিসেবে দেখাচ্ছে, এই ধরনের কিছু একটা হবে, ঠিক আছে? দুটো ডিফারেন্স বের করতেছে। তো তো এখানে যদি যাই আমি, এই জিনিসটার কি প্রয়োজন ছিল ইয়ার এস্টাবলিশমেন্টটা? এটা না, এটা এটা এই জায়গায় প্রয়োজন ছিল না, কারণ কি এখানে 2023 পরের গুলো দেখাচ্ছে এখানে, ঠিক আছে? 23, 21, 22, 23, 24, 19, 20, 21, 19, 20, 21, 14, 15, 16, 17, 18, 19, 20 না, এটা এটা এমনি দেখাচ্ছে। এটা আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন, ঠিক আছে? এটার কোনো কাজ কাজ আসে নাই, ঠিক আছে? আচ্ছা আমরা নেক্সট ইয়ার যাই। নেক্সট ইয়ার হলো যে ইয়ার এস্টাবলিশমেন্ট আর আউট এই আইটেম আউটলেটস টোটাল 2000, এই জিনিসগুলো সবগুলো চেক করতেছে আর কি। ইয়ার এস্টাবলিশমেন্ট 2023 সাল, এই 2025 এখানে কি বলছে 2000 আউটলেট সেলস আমার 2500 পর্যন্ত আমাদের যে সেল হয়েছে, ঠিক আছে? 2500 টাকা পর্যন্ত সেল হয়েছে বা $2500 পর্যন্ত সেল হয়েছে। আমার কতগুলো, আমার 38 বছরের বা 14 বছরের বা 16 বছরের
এই ধরনের কোন একটা সাল দেওয়া হয়েছে, ঠিক আছে, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট কিন্তু ইয়া না, এই ইয়ার না, ঠিক আছে, এটা হলো যে কি আপনার এই এটা এটা কিন্তু আপনার সাল না, ঠিক আছে, এটা হলো যে কত সাল থেকে কত বছর পর্যন্ত চলতেছে ওইটার একটা সেলস প্রেডিকশন, সেলস অ্যানালাইসিস, ঠিক আছে। দেন আমরা এখন কোরিলেশনে আসতেছি, ঠিক আছে। কোরিলেশনের ডাটা হলো যে কি, কোরিলেশন কি করে, যেগুলো যেগুলো আমার নিউমেরিক্যাল ডাটা, এগুলোর উপরে কোরিলেশন অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। তো কোরিলেশন অ্যানালাইসিসটা এই জায়গায় করা হয়েছে, এই যে ইন্টিজার এবং ফ্লোট, এগুলো কি, এগুলো তো নিউমেরিক্যাল ডাটা না, যেগুলো যেগুলো নিউমেরিক্যাল ডাটা এগুলোর উপর অ্যানালাইসিস করছে কোরিলেশন। কোরিলেশন করে এটা মাইনাস পাইছে, এটা মাইনাস পাইছে, আর বাকি সবগুলো কি পজিটিভ পাইছে, 111। তার মানে কি এই দুইটাতে কিছু একটা ডিফারেন্সিয়েশন আছে, এস্টাবলিশমেন্ট ইয়ার এবং আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার, এই দুটোর ভিতরে না, আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার আর ইয়ার্স এস্টাবলিশ, এই দুটোর ভিতরে কিছুটা অসামঞ্জস্য পাওয়া গেছে, ঠিক আছে। এখন আমরা ডাটা প্রি প্রসেসিং, আমরা আমাদের ডাটা ক্লিনিং শেষ, আমাদের ডাটা এক্সপ্লোরেশনও শেষ, আমাদের এখন ডাটা প্রি প্রসেসিং এ আসতেছে, ঠিক আছে। উই নিড টু এনকোড দি ক্যাটাগরিক্যাল ভ্যালু। আমি লাস্ট ক্লাসে দেখাইছি আপনাদেরকে ক্যাটাগরিক্যাল ভ্যালু কিভাবে প্রি প্রসেসিং করা হয়, ঠিক আছে। তো এখানে কি করতেছে, লেভেল এনকোডিং করতেছে, আর একটা কি করতেছে, ওয়ান হট এনকোডিং। লেভেল এনকোডিং কখন করা হয়, যখন ওইখানে আমার স্পেসিফিক কোনো একটা থাকে, যেমন আমার লেভেল থাকে কি, আমার মাত্র তিনটা, তিনটা তো না আমার, এটা কি কি বলে, আমার যখন একটা কলামের ভিতরে ক্যাটাগরি খুব কম থাকে, ধরুন যে ইয়েস নো টাইপের ক্যাটাগরি, বা ধরো যে ইয়েস নো নো মোর, এই ধরনের 3 থেকে 4টা ক্যাটাগরির ভিতরে যখন থাকে তখন আমরা লেভেল এনকোডিং করি। আর ওয়ান হট এনকোডিং কখন করি, যখন আমার ক্যাটাগরি অনেক বেশি থাকে, যেমন 64টা জেলা, 64টা জেলাকে আমি যখন নিউমেরিক্যাল ফরম্যাটে নিয়ে আসবো, 64টা জেলা মানে বুঝতে পারছো অনেকগুলো জেলা, ক্যাটাগরি ওয়াইজ এটাকে আমরা বলি কি অনেকগুলো ক্যাটাগরি আছে ওখানে, ঠিক আছে। তো যখন বেশি ক্যাটাগরি ওয়াইজ যদি ডাটা থাকে তখন এগুলোকে আমরা ওয়ান হট এনকোডিং করি। আর ছোট ক্যাটাগরি যদি থাকে, যেমন 2টা 3টা দিয়ে যদি একটা কলাম হয় 2টা 3টা ক্যাটাগরি দিয়ে, তাহলে ওটাকে আমরা কি করি, লেভেল এনকোডিং করি। তো এখানে লেভেল এনকোডিং ওয়ান হট এনকোডিং করা শেষ, তারপরে কি করতেছে, সবার আগে ড্রপ করতেছে কি, ড্রপ দি ওয়ান হট এনকোডেড কলামস, যেগুলো যেগুলো ওয়ান হট এনকোডেড করা হয়েছে এগুলোকে তো ড্রপ করতে হবে সাধারণত। আমরা যখন এই কি বলে, আমরা যখন মেশিন লার্নিং এ চালাবো, এখন পর্যন্ত আমরা মেশিন লার্নিং এ ডাটা ইনপুট দিই নাই, ঠিক আছে। তো এখানে কি করতেছে, অলসো ড্রপ দিয়ে আননেসেসারি কলাম। আমরা আননেসেসারি কলাম কোনগুলো মনে হচ্ছে, আইটেম আইডেন্টিফায়ার, আউটলেট এস্টাবলিশমেন্ট ইয়ার, এগুলোকে আমাদের কি মনে হচ্ছে, এগুলো আমাদের ডাটা কোনো খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে। এই ধরনের কিছু ডাটা থাকে যেগুলো আমাদের খুব প্রয়োজন নাই, বাট এগুলো আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। ওই ধরনের ডাটাগুলো যেগুলো আমাদের মেশিন লার্নিং এর যে মেথোডোলজি বা যে অ্যালগরিদম গুলো চালাও, যেমন লিনিয়ার রিগ্রেশনের উপরে আজকে যেটা চালাচ্ছে, এটাও লিনিয়ার রিগ্রেশনের উপরে সেলস অ্যানালাইসিসটা হচ্ছে। তো এখানে এই 3টা কলামের যে ডাটাগুলো আছে এগুলোকে ইফেক্ট করবে না। তো যেহেতু এগুলো ইফেক্ট করবে না, সেহেতু আমরা এগুলো ড্রপ করতেছি এগুলোকে। তো এগুলোকে ড্রপ করার পর আমাদের সোফার ডাটাটা হলো যে এই ধরনের ডাটা আসছে, দেন আমরা কি করতেছি, ডাটাকে স্প্লিট করতেছি কি, ট্রেন ড্রপ করতেছি কোনটাকে, আমরা এক্স থেকে কোনটা, এক্স এর ভিতরে যে ডাটাতে এক্স এর ভিতরে ট্রেনটাকে রাখতেছি, বাট শুধুমাত্র এই কলামটাকে ড্রপ করতেছি। আইটেম আউটলেট সেলসটাকে ড্রপ করে ওয়াই এর ভিতরে রাখতেছি, ঠিক আছে। এটাকে ড্রপ করতে জন্য করতেছে, কারণ আলটিমেটলি আমাদের আউটপুটটা কিসের উপর, সেলস প্রেডিকশনটা কিসের উপর হবে, আমাদের আইটেম আউটলেট সেলস এর উপরে হবে, যেটা আমাদের আউটপুট, ওইটাকে আমরা ওয়াই এর ভিতরে রাখি। আমি আপনাদের গ্রাফিক্যাল চার্টের ক্ষেত্রে বলছি, যেটা আমাদের আউটপুট হবে আমরা ওটা ওয়াই এ রাখবো, এটা আমি আপনাদেরকে বলছি না, সেম ভাবেও এটা আমরা এই জায়গায় রাখতেছি, ঠিক আছে। দেন আমরা কি করতেছি, আমরা স্প্লিটের ডাটা চালাইছি এখানে, ঠিক আছে। টেস্ট সাইজে আমরা কত রাখছি, টেস্ট সাইজ 0 টু মানে কি 20%, ঠিক আছে। 20% টেস্ট সাইজে রাখছি, ট্রেনিং সাইজে তার মানে কত আছে, 80% ট্রেনিং সাইজে আছে। তার মানে আমরা ট্রেনিং করতেছি ডাটাকে কি দিয়ে, 80% ডাটা দিয়ে ট্রেনিং করাচ্ছি, আর টেস্ট করাবো কি দিয়ে, 20% ডাটা দিয়ে টেস্ট করাবো। ট্রেনিং ডাটা সেট যত বেশি হবে তত একুরেসি ভালো আসবে, তত মোর একুরেট ডাটা দিবে। তো আমরা এখন মডেল বিল্ডিং করতেছি, আলটিমেটলি আমরা এই জায়গায় নিয়ে এসেছি। as you can see, এত rows are used to testing এত which is 80% of data, মানে ওই জিনিসটা লেখা হয়েছে আর কি। মডেল বিল্ডিং, we are going to build linear regression model and XGBoost model
and compare. Finally, we will use one of the higher accuracy. মানে আমরা বিভিন্ন ধরনের মডেল চালাচ্ছি এখানে লিনিয়ার রিগ্রেশনেরই মডেলগুলো চালে যেটা আমাদের বেস্ট অ্যাকুরেসি আসবে ওইটাকে আমরা ফাইনাল ডেটা হিসেবে ধরবো, ঠিক আছে? মডেল লিনিয়ার রিগ্রেশন চালাইছে, মডেল ফিট, এক্সট্রেন, ওয়াই ট্রেন, এই দুটাকে অলওয়েজ এক্সট্রেন ওয়াই ট্রেন চালাচ্ছে, ঠিক আছে? চালানোর পর এই যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা ইভালুয়েট হয়েছে, এই জিনিসগুলো আপনার কপি পেস্ট থাকবে, এই জিনিসগুলো, ঠিক আছে? এগুলো বাই ডিফল্ট থাকবে। তারপর নেক্সট আমরা আসি এই জায়গায় ইভ্যালুয়েশনের ভিতরে মডেলটাকে ঢুকাইছে, এক্সট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট সব ডাটাকে টেস্ট করেছে। এখন ট্রেনিং স্কোর কত আসছে? ট্রেনিং স্কোর আমার এত আসছে, টেস্টিং স্কোর আমার এত আসছে। তার মানে আমার কত? 54% আমার টেস্টিং স্কোর, ট্রেনিং স্কোর 56%। আমি আবার অন্য জায়গায় দেখবো প্রেডিক্ট ওয়াই ডট প্রেডিক্ট মডেল ডট প্রেডিক্টের ভিতরে আমি এক্স টেস্টের জায়গায় আমি কি দিব? আমি যদি স্পেসিফিক কোনো একটা ডাটা দেখতে চাই, ঠিক আছে, আমি ওই স্পেসিফিক ডাটাটাও চেক করতে পারবো, ঠিক আছে? স্পেসিফিক ডাটা আমরা হাউস প্রাইজের ভিতরে এই যে এইভাবে যখন চেক করছি না, এই যে আমরা টাস্ক দিয়ে আমরা যেভাবে চেক করছি, এবার চেক করার পর আমাদের ফাইনাল আউটপুট এর কত আসছে? যে এই টাস্ক দিয়ে প্রথমটাতে যদি 7000 স্কোয়ার ফিটের যদি এরিয়া হয় তাহলে তার তার এটা কিনতে গেলে তার কত লাখ টাকা লাগবে? 53 লাখ টাকা, 37,000 টাকা লাগবে। কোন এরিয়ায়? একটা হলো যে আপনার মহাখালী এরিয়া। আর যদি গুলশানের মতো এরিয়া যদি কিনেন তাহলে এখান থেকেও লেস এরিয়া, 3000 স্কোয়ার ফিটের এরিয়াও আপনার 56 লাখ টাকা পড়বে, ঠিক আছে? এই ধরনের যদি করতে চান, এই যে আমার এখানে প্রেডিক্টের মডেলটা আছে, আপনাদেরকে জাস্ট এই ধরনের টাস্ক বানাইতে হবে, টাস্ক বানিয়ে আপনাদেরকে ইয়া করতে হবে। আর টাস্কটা মাস্ট বি কি করতে হবে? নিউমেরিক্যাল ডাটায় কনভার্ট করতে হবে। এটার জন্য কি করতে হবে? ওয়ান হট এনকোডিং, তারপরে এই লেভেল এনকোডিং, এগুলো করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে নাই, শুধুমাত্র এই জিনিসটা স্কিপ করা আছে। তারপরে মেট্রিক স্কোর চেক করা হয়েছে, মেট্রিক স্কোর সেম ভাবে R2 স্কোর 54% আসছে। সো ফার আপনার একুরেসি রেট বলতে গেলে কত? আপনার একুরেসি রেট 54%, ঠিক আছে? মডেলটার স্কোর হলো 54%। এখন আমরা রেগুলারাইজেশন চেক করব। এটাকে বলে লেসো রিগ্রেশন, এটা বলে কত পার্সেন্ট হইলে ভালো হয়? মোস্ট প্রবাবলি 60-এর উপরে গেলে অ্যাকচুয়ালি একুরেসিটা ভালো থাকে। এগুলো তো সবগুলো টেস্টিং ডাটা সেটই চালাচ্ছে। রিয়েল লাইফের যে ডাটাগুলো, এই ডাটাগুলো আপনি যখন চালাবেন, যখন থিসিসের কাজ করবেন, আপনার 60%-এর উপরে গেলে আপনার একুরেসিটা সোফার ভালো বলা হয়। আর যত বেশি উপরে যাবে, 70 থেকে 80 এর ভিতরে থাকলে ওটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। আমার আমার আন্ডার গ্রাজুয়েটের থিসিসের একুরেসি রেট আসছে হলো যে 69% আসছে আমার একুরেসি রেট, ঠিক আছে? আমারটা সোফার ভালো এর কাছাকাছি। স্ট্যান্ডার্ড প্রসিডিউর, স্ট্যান্ডার্ড বলা হয় কি 70 থেকে 80 এর ভিতরে, 80 বা এই 86 88 এর ভিতরে যদি থাকে। পরবর্তীতে থিসিসের পর আমি আবার ওই ডাটা নিয়ে আবার 3 বছর কাজ করছি। 3 বছর কাজ করে ওইটাকে আমি 86%-এ নিয়ে আসছি একুরেসি রেট। তারপরে তো আমার রিসার্চ পেপারটা Q1 র্যাঙ্কিং এর জার্নালে পাবলিশ হয়েছে। আচ্ছা ভাই, আপনাদেরটা তো কোয়ালিটেটিভ ছিল না, যে প্রথমে বললেন? আমাদের ডাটাটা কোয়ালিটেটিভ ডাটা ছিল আর তার সাথে কোয়ান্টিটেটিভ ডাটা ছিল। আমরা কি করতেছি? আমরা করতেছি প্রেডিকশন করতেছি যে এই ধরেন যে কৃষি কাজে তিনটা স্টেজ থাকে। খারিফ ওয়ান সিজন থাকে, খারিফ টু সিজন থাকে, আর রবি সিজন থাকে। তো রবি সিজনের ভিতরে কত টেম্পারেচার হলে কোন ফসলটা কোন ফসলটা লাগানো উচিত, কোন ফসলটা কাটা উচিত, কোন ফসলটা বীজ রোপণ করা উচিত, এই জিনিসগুলো প্রেডিকশন করতে হয় আমাদের মডেলটা। তো এটার ক্ষেত্রে আমাদের কি কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ দুইটারই কম্বিনেশন ছিল আমাদের ডাটা সেটে। আমরা এখন রেগুলারাইজেশন দেখতেছি। রেগুলারাইজেশন কি? রেগুলারাইজেশন ইজ এ টেকনিক ইউজড ইন মেশিন লার্নিং এন্ড স্ট্যাটিস্টিক্যাল মডেলিং টু প্রিভেন্ট ওভারফিটিং। ওভারফিটিং কি? ওভারফিটিং হলো যে যদি ডাটার ভিতরে যদি অনেক বেশি পার্থক্য থাকে, ঠিক আছে, ধরুন যে আপনার সবগুলো ম্যাক্সিমাম ডাটা সেটই ধরো যে 30-এর কাছাকাছি, বাট এমন কিছু ডাটা আছে যেগুলো ধরেন যে আপনার 50-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি, যেগুলোর কারণে আপনার কি হবে? ওভারফিটিং হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? তো যার কারণে কি করতেছে? ওভারফিটিংটা চেক করতেছে। আবার অনেক সময় ওভারফিটিং এর কোনো একটা স্ট্যান্ডার্ড কোনো থিওরি নাই, ঠিক আছে? ওভারফিটিং কোনটাকে বলে? এই 70 থেকে 86 বা 90 এর কাছাকাছি যদি থাকে এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়, আমি কিছুক্ষণ আগে বললাম। তাহলে 90 এর উপরে যদি যায়, আপনার একুরেসি রেট 90 এর কাছাকাছি বা 100 এর কাছাকাছি যদি থাকে, তাহলে এটাকে ওভারফিটিং বলা হয়। কারণ কি? আপনার একুরেসি রেট যদি 100 এর কাছাকাছি হয় বা 100 যদি আসে, তাহলে কি আপনি কোনো কিছু তো আবিষ্কার করে ফেলছেন, তাই না? রিসার্চের সেটাই, কাজ। মানে একটা আনকমন বিষয়। হ্যাঁ। তো যেহেতু আপনি 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 যেহেতু এখানে কোনো একজন বিজ্ঞানী না, আপনি গবেষক।
গবেষকরা আবিষ্কার খুব কমই করে, ঠিক আছে? আবিষ্কার করলে তো আপনি বিজ্ঞানী হয়ে গেলেন, ঠিক আছে? তো আপনার একুরেসি রেটটা 100-এর কাছাকাছি আসলে ওটা অবিশ্বাস্য লাগবে। তো যেহেতু ওইটা অবিশ্বাস্য, ওইটাকে ওভার ফিটিং বলা হয়। আন্ডার ফিটিং কোনগুলা? যেগুলো 60-এর নিচে থাকে, আবার 60 থেকে 70-এর কাছাকাছি থাকে, এগুলোকে বলা হয় আন্ডার ফিটিং, ঠিক আছে? 60-এর উপরে যদি যায়, 61 থেকে 70-এর কাছাকাছি যদি থাকে, এগুলাকে আন্ডার ফিটিংও বলা যাচ্ছে না, আবার স্ট্যান্ডার্ড প্রসিডিউরও বলা যাচ্ছে না। মানে এটা একটু, এটাকে আমি ডাটাটা নিয়ে যদি কাজ করি, এটা হয়তো বা একটু ভালো হইতে পারে, ঠিক আছে? ঠিক এরকম বিষয়গুলো। তো এখানে পারপাসটা কি? পারপাস হলো যে প্রিভেন্ট ওভারফিটিং আর ইমপ্রুভ জেনারেলাইজেশন, ঠিক আছে? আমরা আজকে তিন ধরনের আছে, ঠিক আছে? রিচ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ইলাস্টিক নেট রিগ্রেশন। ইলাস্টিক নেটটা কিসের? কম্বিনেশন অফ L1 এন্ড L2 রিগ্রেশন। আমরা ইলাস্টিক নেটটা দেখতেছি না, আমরা দেখবো হলো যে লেসো এবং রিচ, এই দুটো দেখবো, ঠিক আছে? রিচকে আমরা কি বলি? L2 রেগুলারাইজেশনও বলি, আবার লেসো রিগ্রেশনকে L1 ও বলা হয়। আপনারা অনেক সময় দেখবেন যে যারা রিসার্চার হিসেবে অ্যাপ্লাই করে বাইরের দেশে, তাদেরকে L1 রেগুলারাইজেশন কি, L2 রেগুলারাইজেশন কি জিজ্ঞেস করে, ঠিক আছে? আপনি ইন্টারভিউ দিবেন, যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয় নিয়ে, আমি যখন ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে অ্যাপ্লাই করি মাস্টার্সের জন্য। তো বললো যে আপনি যেহেতু আপনি যেহেতু রিসার্চ করছেন স্মার্ট ফার্মিং নিয়ে, স্মার্ট ফার্মিং এ আপনি কি কি মডেল ইউজ করছেন? তো আমি ওনাদেরকে বললাম যে আমারটা কম্বিনেশন ছিল যে আনসুপারভাইজ লার্নিং উইথ দি সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। আমি বললাম যে সবার আগে আমার ডাটাটা কি, আমার ডাটা যেহেতু অনেক অগোছালো ডাটা ছিল, সেহেতু আমরা অগোছালো ডাটাকে আমি ক্লাস্টার মোডে নিয়ে আসছি, আনসুপারভাইজ লার্নিং অ্যালগরিদম দিয়ে আমি এটাকে ডাটাকে একটা ক্লাস্টার ফরম্যাটে নিয়ে আসছি। দেন আমি এটাকে সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমে চালাইছি। আমি বিভিন্ন ধরনের ডিসিশন ট্রি, তারপরে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, তারপরে র্যাঙ্কার টুল, র্যাঙ্কার অ্যালগরিদম, এই ধরনের বিভিন্ন অ্যালগরিদম চালাইছি। এইভাবে আমি বললাম, তারা বললাম যে তারা জিজ্ঞেস করলো যে আপনি L1 L2 রেগুলারাইজেশন কি চালাইছেন? না, বললাম যে না, চালাই নাই। তো জিজ্ঞেস করতে L1 L2 রেগুলারাইজেশন কাকে বলে, আপনি কি জানেন? তো আমি বললাম যে L1 রিগ্রেশন হলো যে ইটস স্ট্যান্ড ফর দি লেসো রিগ্রেশন, আর একটা হলো যে L2 রেগুলারাইজেশন হলো যে আমাদের এটা কি রিস্ক রেগুলারাইজেশন। এই দুটো কিসের জন্য কাজ করে? এই দুটো কাজ করে হলো যে এই এই দুটো কাজ করে হলো যে ওভারফিটিং প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? তারপরে আবার ওনাদেরকে আমি বললাম যে সাম অফ স্কোয়ার ইরর, ঠিক আছে, সাম অফ স্কোয়ার ইররটা যেন কমানো যায় এটার জন্য। তারা পরে আবার আমাকে জিজ্ঞেস করলো সাম অফ স্কোয়ার ইরর কি। তারপরে তারা বললো যে L1 L2 কে তো একসাথে চালানো যায়, ওই রিগ্রেশন এটা সম্পর্কে কি জানেন? পরে আমি ওইটা সম্পর্কে জানি না, মানে কি ইলাস্টিক নেটটা সম্পর্কে আমার ওই সময় মাথায় ছিল না। আমি বলছি যে না, আমি পারি না এই ধরনের আর কি। তো এইগুলো সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করে, বুঝতে পারছেন? তো আপনার যদি কোথাও জানেন, এগুলো জিজ্ঞেস করবে যদি রিসার্চ ভাই নিয়ে কাজ। এইটুক তো একটু অ্যাডভান্স লেভেলের, মানে যখন ডাটাটার অবস্থা মানে ভালো পর্যায়ে থাকে না, তখন না এই এই রিগ্রেশন গুলো চালান লাগে, মানে হ্যাঁ, ঠিক হয় না এটা যখন। হলো যে হ্যাঁ ওইটা। তো আপনার ডাটা কখনোই ভালো আসবে না, আপনি যখন প্রথমবার মডেলটা ইভালুয়েট করবেন, হুম। তখন আপনার ডাটা কখনোই ভালো আসবে না, বুঝতে পারছেন? আমি বললাম না, আমার ডাটা আমার আমার কত আসছে, আমার 34% একুরেসি আসছিল প্রথমবার আমি যখন চালাইছি। ভাই কিন্তু আমরা আমার ওরকম ব্যাংক ডাটা নিয়ে কাজ করছিলাম, আমাদের একদম ধোয়া বাইরে গেছিল। তো তো আমার টাইম ছিল কত, 6 মাসের ভিতরে অলরেডি 3 মাস চলে গেছে ডাটা স্যাম্পল কালেক্ট করতে করতে করতে। মাত্র 3 মাসের মতো টাইম ছিল, 3 মাসের ভিতরে 1 মাস প্রেজেন্টেশন দিতে আমাদের সময় চলে গেছে। তারপরে আমাদের মাত্র 2 মাস বাকি ছিল। আমি কি করব? আমার যারা হেল্পার যারা ছিল, এরাও এরা এরা আরো বেশি পারে না, ঠিক আছে? এরা অ্যালগরিদম নিয়ে জানে না। তো আমাকে এটা নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করতে হয়েছে, রিসার্চ করে ডাটাকে কিভাবে ইমপ্রুভ করতে হয়, এই জিনিসগুলো অনেক প্রি প্রসেসিং করতে হয়েছে, ডাটাকে একেবারে তছনছ করছি, ঠিক আছে? তারপরে আমি আমার ডাটা একুরেসি ভালো আসছে, তারপরে তো ডাটা ভালো আসে নাই, ঠিক আছে? পরে আমি অনেক জায়গায় রিজেক্ট খাইছি, 13 নাকি 14টা জার্নালে রিজেক্ট খাইছি, ঠিক আছে? ফাইনালি আমার এটা পাবলিশ হয়েছে একটা জায়গায়, এখন পাবলিশ হয়েছে, কিন্তু এটাকে আমি কোনো কাজে লাগাইতে পারতেছি না, বুঝতে পারছেন? তো তাও এরকম আর ভাইয়া কি। অনেক কিছু জানতে তো পারছেন প্রসিডিউর হ্যাঁ, ভিতর জানতে থেকে। পারছি, কিন্তু এই জেনে তো লাভ নাই, আমি স্টুডেন্টদেরকে আমি এই জিনিসগুলো শিখাইতে পারতেছি না। আমি যদি ইউনিভার্সিটি লেকচারার হইতে পারতাম বা টিচার হইতে পারতাম তাহলে হইতে পারত। বাট আমি যে সময় অ্যাপ্লাই করতেছিলাম টিচার হিসেবে, ওই জায়গায় ওই সময় আমার এই পেপারটা ছিল না। এই পেপারটা 2023 সালের দিকে পাবলিশ হয়েছে আর কি, 2023 সাল নাকি 22 সালের দিকে। তো যখন আমি অ্যাপ্লাই করা বন্ধ করছি, যখন আমি হতাশ হয়ে অ্যাপ্লাই করা বন্ধ করছি, তখন আমার ইয়ে হয়েছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এখন, আমি ওই যে শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে আমাকে অফার করা হয়েছিল, ঠিক আছে? বাট আমি ওই অফারটা রিজেক্ট করছিলাম। আমি যে ওইটা কি জন্য রিজেক্ট করছি, এখনো আমাকে ওইটা ভোগাই, ঠিক আছে? ওইখানে হ্যাঁ ওটা তো আমাকে অনেক ভালো ওইখানে ইউনিভার্সিটিটা নাম শান্তা করা। মারিয়ামে আমাকে বললো যে আপনি আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আছেন আইটি
আইটি অফিসের, সেহেতু আপনি এজ এ লেকচারার হিসেবে কাজ করবেন, এজ এ আইটি অফিসার হিসেবে কাজ করবেন। এখন আমি দুইটা রোল নেওয়ার জন্য ওই সময় আমি ছিলাম না হয়তোবা অবস্থানে, সেজন্য আমি বললাম যে আমাকে শুধুমাত্র লেকচার হিসেবে নেন। ওরা বলতে না, আপনাকে শুধুমাত্র লেকচার হিসেবে নিব না, কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার কোনো রিসার্চ পেপার নাই, ঠিক আছে। তো ওরা আমাকে নেয় নাই। তো আমি খুব মানে পেডাগজি, ওরা ইভেন আমাকে সবচেয়ে বেশি টাকা অফার করছিল। ওরা আমাকে 46,000 টাকা অফার করছিল, কারণ আমি দুইটা রোল ওইখানে ইয়া করতাম। এই একটা হলো যে লেকচারার হিসেবে, আর একটা হলো যে আইটি অফিসার হিসেবে, ঠিক আছে। তো সেজন্য আমাকে টাকা বেশি অফার করছিল। ওইখানকার রেজিস্টার আমাকে বলছে যে দরকার হলে আপনি 1 মাস সময় নেন। আমি পরবর্তীতে আর কথাই বলি নাই। তো ওইটা নিয়ে এখনো আমাকে পোড়াই, ওই বিষয়টা আমি কি জন্য অ্যাকসেপ্ট করি নাই। আচ্ছা, আমরা এই জায়গায় কি করতে সেম ভাবে এখানে রেগুলারাইজেশনে আমরা লেসো রিস দুটাকে ইম্পোর্ট করছি। লেসো 1 দিয়ে এটাকে রান করলাম, আর লেসো মডেল ওই যে ফিট করা সেম ভাবে উপরে যেরকম আছে এরকম, জাস্ট সামনে কি আছে, লেসো মডেল আছে। এই জায়গায় কি ছিল, লিনিয়ার মডেল ছিল আর কি। এটা কই ছিল, এই জায়গায় মডেল লেখা ছিল, ঠিক আছে। মডেলটা কি লিনিয়ার রিগ্রেশন। এই জায়গায় কি লেখা আছে, লেসা মডেল লেখা আছে, এছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। ওয়াই প্রেডিক্টের ভিতরে আপনারা সেম ভাবে এখানে যেভাবে আলাদা ভাবে আমি স্পেসিফিক একটা টাস্ক রেডি করছি, ঠিক আছে। ছোট করে স্পেসিফিক এই দুটোর উপর যদি রান করে আমার কি রকম ডাটা আসবে, এটা আপনারা সেম ভাবে রান করতে পারেন, ঠিক আছে। এটা রান শেষ। এবার আমি লেসো মডেলটার উপরে আমি আবার রিচ মডেলও চালাইছি সেম ভাবে, ঠিক আছে। একসাথে সবগুলো চালাইছি, কিন্তু এখানে কিছুক্ষণ আগে একটা একটা করে দেখেছি। এই জায়গায় সবগুলো একসাথে চালাইছি রিজের ক্ষেত্রে, ঠিক আছে। মেট্রিক স্কোর চেক করছে কত, সেম ভাবে 54%। তার মানে কি উপরের ডাটাটা অলমোস্ট সিমিলার, ঠিক আছে। আমি এখন কম্পেয়ার করবো কি ভাই, 54%, এটাও 54%, লেসোটাও 54%, উপরে আমার যে মেন যে লিনিয়ার রিগ্রেশন যেটা চালাইছি এটা 54%। তার মানে আমার একুরেসি, আমার মোটামুটি মডেলটা সঠিক ডাটাই বলতেছে, মডেলটা ভাইয়া সঠিকই তার আছে। মানে এগুলো তো সবই একুরেসির জন্য চেক করায়, লিনিয়ার হ্যাঁ, তারপরে এই যে। একুরেসির জন্য চেক করা। একুরেসি যেটা, যদি আমার একুরেসি কোনোটা যদি 60% আসতো, তাহলে আমি এই মডেলটাকে দেখাতাম। সে ধরুন যে আমার রিস্কটা 60% একুরেসি আসছে, তা আমি আমি এটাকে ফোকাস করতাম যে আমার 60% একুরেসি আসছে, বুঝতে পারছেন, বাকিগুলোকে স্কিপ করতাম, হুম। ঠিক আছে। তো এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন। আজকে তাহলে এই পর্যন্তই। আর আমরা একটু দেখি আপনাদের অ্যাসাইনমেন্ট দেখবো, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দেখে আমরা আজকে শেষ করে দিব। অ্যাসাইনমেন্ট কি আপডেট করা হয়েছে, সবার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? এরপরে মেশিন লার্নিং, না এরপরে টাইম সিরিজ অ্যানালাইসিস। যারা টাইম সিরিজ পারবে তাদের মানে তাদের চাকরি হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, কারণ টাইম সিরিজ অ্যানালাইসিস খুব কম মানুষই শিখায়, ঠিক আছে। কারণ এটা সবাই পারে না। ইভেন আমাদের যারা লেকচারার বা প্রফেসর লেভেলে যারা আছে তারাও খুব কমই পারে টাইম সিরিজ অ্যানালাইসিস এর কাজ। ভাইয়া টাইম সিরিজটার মানে আগে আমাকে লিনিয়ারে কি আগে এক্সপার্ট হইতে হবে, তারপরে কি টাইম সিরিজের মানে লিনিয়ারটা আপনাকে পরিচয় করানো, টাইম সিরিজটা আরেকটু কঠিন আর কি। হ্যাঁ, যেগুলো সহজ এগুলো দিয়ে আপনাকে আগে ফ্যামিলিয়ার করে তুলছে আর কি, ঠিক তার আছে। মানে হচ্ছে টাইম সিরিজ পারা মানে হচ্ছে লিনিয়ার আমার সে মানে বোঝা হয়ে গেছে, আমি এক্সপার্ট, এইটা বোঝানো হয় মানে এটা দিয়ে মানে। অনেকটা ওই ধরনের আর কি, যে টাইম সিরিজ পারে সে মেশিন লার্নিং ও পারে। আবার দেখেন এখানে কিন্তু মেশিন লার্নিং এরও একটা টপিক আছে। তার মানে কি, আমরা এখানে এটা হলো যে আমরা এই যে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস, তারপর লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যে শিখতেছি, এটারও বাপ আছে, ঠিক আছে। এটা বাপ হলো যে মেশিন লার্নিং মডেল। ভাই সমস্যা তো একটাই যে এত কোড, এত মানে বোঝা যায় কোনটা পর কোন কোড, কিন্তু মানে হ্যাঁ, বুঝা যায় এতগুলো তো, আমি কোড তো যে আপনাকে মানে বলছি। কি হয়ে একটু সমস্যা হয়। বিষয়টা হলো যে আমি তো আপনাদেরকে এগুলো মুখস্থ করতে বলতেছি না, আমি আপনাদেরকে বুঝতে বলতেছি। মানে দুই বুঝে নম্বর বুঝে বিষয় হলো কখন যে, কোনটা অ্যাপ্লাই করবো এরকম। হ্যাঁ, কখন কোনটা অ্যাপ্লাই করবেন, যখন এই যে অফিসে অফিসে আমাকে অনেক সময় মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হয়, স্টুডেন্টদের ডাটা নিয়ে আর কি, ঠিক আছে। আমি আমি জানি যে আমার ডাটা আমি কোনটা মেশিন লার্নিং এর কোনটা ইউজ করব, ঠিক আছে। বা কোন জায়গায় গেলে আমার, কারণ আমার কাছে কি নোট তো আছে না, এই যে আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো তো নোট আমার, এগুলো দিয়ে তো আমি অ্যানালাইসিস করতেছি, তাই না। তো আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি কখন কোনটা চালাবো, কখন কোনটা প্রয়োজন আছে, ঠিক আছে। আর এটার জন্য বেশি বেশি কি করতে হবে, আপনাদেরকে যে প্রজেক্ট গুলো দিচ্ছে প্রজেক্ট গুলো করতে হবে। প্রজেক্ট গুলো না করলে আপনারা পারবেন না, ঠিক আছে। এই যে অনেকে এসে বসে থাকে বা অনেকে আসতেছে না, ঠিক আছে। ওরা কি আপনার আদৌ মনে হয় যে ওরা পারবে বা ইয়ে করবে? আমার কাছে মনে হয় ইভেন আমার আমাদের এই আপনাদের এই ব্যাচে ইউএসএ থেকে একজন ভর্তি হয়েছে, ঠিক আছে। সে বললো যে আমি রেকর্ডিং দেখবো, বাট তার কোনো খোঁজ খবর নাই।
আমার কাছে মনে হয় সে হয়তো রেকর্ডিংটাও দেখার সময়টা পায় না, ঠিক আছে? দেখেন, যদি সময় না দেন আপনাদের আসলে কাজ মানে খুব কম। এইগুলো মানে অনলাইনে শিখতে গেলে অনলাইনে আপনাদেরকে টিচার অনেক ডেডিকেটেড ভাবে শেখাচ্ছে, বাট আপনাকে এটা যদি আপনি না নিতে পারেন তাহলে তো হবে না, ঠিক আছে? বাট আপনি কোম্পানিকে গালি দিতে পারবেন না, ঠিক আছে? ধরেন যে ডিজিটাল হিলবিলিতে শিখছে, আমি কিছু শিখতে পাই নাই, তখন কি নামটা কার খারাপ হচ্ছে? ডেফিনেটলি ডিজিটাল হিলবিলির নামটা খারাপ হচ্ছে, তাই না? বাট অ্যাকচুয়ালি কি ডিজিটাল হিলবিলি শিখাতে পারেন নাকি আপনি শিখার চেষ্টাটা করেন না? এটা তো একটা ফ্যাক্ট, তাই না? তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমি সবসময় বলি যে যদি কোনো কিছু আপনারা শিখতে চান আপনার নিজেদেরও কিছুটা ইয়া দিতে হবে। যেমন আমাকে ইউএসএ থেকে এখনো আমাকে ফোন দেয়, আমার অনেক সিনিয়র আর কি, তারা আমার কাছ থেকে শিখছে, তারা এখন বিভিন্ন জায়গায় জব করতেছে ওখানে, আমাকে বলতেছে যে ভাই আপনি জিডি আর জিআরই দেন, বাকি কাজ আমার। কিন্তু আমি তার উপর বিশ্বাস করে কি আমি পরীক্ষা দিয়ে ওইখানে গিয়ে কি আমি চাকরি ছেড়ে ওইখানে গিয়ে কি বসে থাকবো? যদি ওইখানে গিয়ে চাকরি না পাই ওইরকম তো একটা ভয় থাকে। আজকে আমাকে ফোন দিছিল তাজবির ভাই, উনি ওইখানে চিফ ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে? উনি এক সময় আমার কাছ থেকে শিখছিল গত বছর। তো উনি আমাকে বললো যে আপনি এখানে আসেন, আপনার জব হয়ে যাবে। বাট আমি উনারে মানে উনার উপর বিশ্বাস করি না আর কি, ঠিক আছে? আর এখানে যাইতে আমার তো ধর যে ঘুষ খাওয়া বাপ বাপ মায়ের মতো টাকা নাই যে আমি অনেকগুলো টাকা নিব, যে আমার কাছে 17-18 লাখ টাকা আছে আমি ওখানে গিয়ে 1 মাস বসে খাইতে পারবো। এ ধরনের তো কোনো অপশন নাই, তাই না? তো বাইরের দেশে যাওয়াটা যতটা সোজা বলে মনে হয় ততটা সোজাও না। 10-11 পাইথন। মুনতাসিমেরটা রাখতেছি এই জায়গায়, তারপরেরটা হলো যে সানজিদা। আমি সবগুলো রান করে দেখবো, ঠিক আছে? ভাইরাস স্ক্যান খুব সময় খেয়ে ফেলে। পার্ট 1, পার্ট 2। ওকে, সঞ্জিতাটা হয়ে গেছে, এটা তো হয়ে গেল, এটা হয়ে গেল, সবকিছু সময় আছে। আপনার শিখে শিখে অ্যাসাইনমেন্ট করতেছেন তো না? নাকি আবার ধরেন যে চ্যাট জিপিটি আছে, জাস্ট চ্যাট জিপিটি কে মেরে দিলাম? আমি না ভাইয়া, আপনাদেরকে যেটা বলি যে আপনারা চ্যাট জিপিটি থেকে ইউজ করেন বা আপনার যে কোনো জায়গা থেকে নিয়ে আসেন কোডটা, বাট ওই কোডটা আপনার বোঝার চেষ্টা করেন যে আসলে কোডের ভিতরে কি হচ্ছে। আপনি কোডটাকে আপনার কোডটা মুখস্থ করতে বলি নাই, তাই না? কোডটাকে আপনি কাজ করেন। আমরা যে ফরম্যাটে কাজ করতেছি এই ফরম্যাট থেকে একটু মানে আলাদাভাবে আমরা যাচ্ছি, তাই না? ওকে, আপনি মনে হয় আলাদাভাবে এটাকে আবার ডাউনলোডও করাইছেন, আমি বুঝতে পারছি। আহ, এটাকে দেখি। কনভার্ট করতে বলছিলেন তো এর জন্য ডাউনলোড হ্যাঁ করতে। হ্যাঁ, সমস্যা নাই, ডাউনলোড। আমি আপনাদের কোড রান করে দেখবো না, মানে কোড গুলো দেখতে পারলে মানে দেখলে বুঝতে পারবো আউটপুট গুলো। আমি কি কঠিন কিছু দিছি আপনাদেরকে এই ধরনের নাকি? আপনার কি মনে হয় এগুলো কি বের করতে কি কঠিন বলে মনে হয়েছে?
ভাইয়া মানে লার্নার হিসেবে তো একটু কষ্ট হয়, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, চ্যাট জিপিটি কে যদি সব পেস করে দিতেন না পুরো প্রশ্নটা, সে কিন্তু আপনাকে সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দিত। বাট আপনারা বুঝছেন না, এই যে আপনারা এই ইয়ে করে দেখছেন না, একটা একটা করে চেক করে দেখছেন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কোনটা কি। নেক্সট টাইম এই ধরনের কাজগুলো যখন আসবে তখন কিন্তু আপনার পারবেন, ঠিক আছে? সবার আগে মুনতাসিমের দেখে, মুনতাসিম শুধুমাত্র পার্ট 1 করছে, পার্ট 2 করে নাই। চেক করি পার্ট 1। ওর আস্তে আস্তে পার্ট সানজিদারটা রান করি, এগুলো রান করে দিই সুমাইয়া পার্ট 1। এই দুটোকে বন্ধ করে দিই। আচ্ছা, বিগ মার্টে আপনাদেরকে যেটা বলতে যে টাস্ক দিয়ে যে আলাদাভাবে প্রেডিক্ট করে না, স্পেসিফিক কোন একটা রেঞ্জের উপর আপনি প্রেডিক্ট করতে চাচ্ছেন, ওইটা যদি আপনি নিজে নিজে করার ট্রাই করেন, আমার কাছে মনে হয় যে ওইটা যদি একবার যদি মাস্টার হয়ে যান না আপনাদের, মানে অনেক কাজে লাগবে এটা। এই যে ডেটা অ্যানালিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় আর কি, ঠিক আছে? এই যে বিভিন্ন ফিনটেক কোম্পানিতেও এই জিনিসটা খুবই কাজে লাগে। ভাইয়া একটা কোশ্চেন করবো? হ্যাঁ, কোনটা কাজে লাগে? ওই যে টাস্ক দিয়ে যে আমি লাস্ট ক্লাসে যেটা শিখালাম না, ওই আলাদাভাবে স্পেসিফিক ভাবে 7,000 স্কোয়ার ফিটের এরিয়ার জায়গা হলে আপনার কত কত টাকা কত টাকা আপনার ওই বাড়িটা হ্যাঁ পড়তে হ্যাঁ, পারে, জি, হ্যাঁ। ওই জিনিসটা কিন্তু আজকে যেটা শিখাইছে ওইখানে কিন্তু ওইটা করা নাই। ওইটা যদি আপনি ওইটার সাথে ইন্টিগ্রেট করতে পারেন, আজকের প্রজেক্টের ভিতরে যদি ওইটাকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা মানে অনেক ইয়ে করতে পারবেন। ভাইয়া আমার কোশ্চেনটা হয়েছে মানে এমনি সিলি একটা কোশ্চেন, যে আমাদের যে পাইথনের যে সিলেবাস বা এতদিনে যেগুলো হয়েছে, তো আমরা যেভাবে আগাইছি মানে এটা কি ঠিকভাবে মানে আমার তো মনে হয় আমি এখনো অনেক কিছু ভুলে যাই বা ই করি। তো অন্য যারা স্টুডেন্ট থাকে বা কিছু মানে আমাদের ব্যাচ বাদে অন্য আগের যারা ব্যাচ ছিল, তারা কি আমাদের থেকে ফার্স্ট লার্নার ছিল? মানে না তারা কি না, অনেক আগেই পারছে সবকিছু ই করতে? এটা তারা একটু মানে মোটামুটি, জানতে চাই। না তারা আপনাদের মতোই সেম ভাবে এই আচ্ছা। ধরনেরই। কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে, তাদেরকে সাপোর্ট ক্লাস করাইতে হয়েছে, সাপোর্ট ক্লাস করছে, ঠিক আছে? মানে ভাই হয় কি যে সামনের ক্লাস করলে পিছনের গুলো আবার ভুলে যায়, মানে মনে হয় কি এই কোড গুলো কখনো দেখিনি কিন্তু ওগুলো কিন্তু কইরা আসছি। মানে সেজন্য এই তো অ্যাসাইনমেন্টটা সমস্যাটা। দেওয়া হয়েছে, সেজন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে আপনি যেন পিছনের ক্লাসগুলোকে ইয়া করেন, রিক্যাপ করেন। আপনি কি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কোয়েশনটা, এই কোয়েশনটা কোন নাম্বার ক্লাসে পড়ানো হয়েছে? আপনি ডেফিনেটলি এটা যদি জিজ্ঞেস করে আপনি তো এখন পারবেন না। এই যে এটা এনিম্যাল লিস্ট, এই যে ইউনিক ভাবে চেক করার জন্য এটা কি 2nd থেকে 5th ক্লাসের ভিতরে এটাকে পড়ানো হয়েছে, বা আরো স্পেসিফিক ভাবে যদি বলি এটাকে 3rd ক্লাস বা 4th, এই 2nd ক্লাসের ভিতরে এটাকে পড়ানো হয়েছে, তাই না? ঠিক এরকম ভাবে আর কি বিষয়গুলো, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার জানা দরকার, আর কিছু জানা দরকার নাই, ঠিক আছে? মোটামুটি ডগ, রেড ক্যাট এগুলো আসছে, ক্রিয়েট ডাইমেনশনাল এরে। 1D এখানে বলছে কি 12টা এলিমেন্ট 50 করে 7টা করে ভাগ, স্টার্টিং ফ্রম 50, 7টা করে 12 এলিমেন্টস, 3 3 6 7 8 9 10 11 12, ঠিক আছে 7টা এলিমেন্ট। মোটামুটি তো ঠিকই তো দেখতে পাচ্ছি, 50 থেকে 1007, ওগুলো সব সোজা দিছে, কঠিন কিছু তো দিই নাই। ডটেড ডিএফ, এই যে এখানে একটা ভুল করছে বারবার, ইন্ডেক্স নাম্বার চলে আসছে, রিসেট ইন্ডেক্সটা এই জায়গায় করছে, বাট ওরা তো ইন্ডেক্স নাম্বারটা না নিলেও হইতো, ইন্ডেক্স নাম্বারটা চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, এটা এটা তারপর ইয়ে করা যায়, এটা অসুবিধা নাই। তার নামটা ভাই যদি ইন্ডেক্সটা রিমুভ মানে যখন আমাদের এরকম মানে ই বা সিএসভি ফাইল বানানো লাগবে তখন আমরা রিসেট ইন্ডেক্সটা রান করব না এরকম? না, এরকম তো কিছু বলি নাই। মানে তাহলে ভাই দেওয়া যাবে রিসেট ইন্ডেক্স, সমস্যা হবে না? রিসেট ইন্ডেক্স না দেওয়াটাই উচিত, তারপর আপনার যদি দিতে চান পারেন, কোনো সমস্যা নাই। এটা এটা কোনো ইয়ে নাই। নর্মালি আমরা
ইন্ডেক্স ইন্ডেক্সের ওই কাউন্টটা আমরা করি না এই কারণে যে, কারণ আমরা যখন সিএসভি ফাইলে নিচ্ছি ওখানে তো নিজস্ব একটা ইন্ডেক্স নাম্বার আছে না, 1 2 3 4 করে উপর থেকে, হুম। আমরা সেজন্য ওইটা ইউজ করি না আর কি। বা আমরা এই জিনিসটা নিই না, স্পেসিফিক ওই বলছিলেন ইন্ডেক্স না নাম্বারটা নিই। সবসময়। আমি তো এই জিনিসটা আপনাদেরকে দেখাইছিলামই যে ইন্ডেক্স ছাড়া কিভাবে নিতে হবে, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস নাকি কি একটা লেখা ছিল ওইখানে। না ভাইয়া, আপনি একবার বলছিলেন না যে এরকম সর্টেড মার্চ ডিএফ করলে রিসেট ইন্ডেক্স করতে হয়। হ্যাঁ, রিসেট ইন্ডেক্স দেন, সমস্যা নাই। এই যে এখানে আলাদাভাবে রিসেট ইন্ডেক্স দেওয়ার পর আলাদাভাবে একটা ইন্ডেক্স ঢুকে গেছে, ঠিক আছে। আমি বললাম যে এই ইন্ডেক্সটা রিমুভ করলে আরো বেশি ভালো হইতো। হ্যাঁ, এটা থাকলে কোনো ইয়ে নাই, সমস্যা নাই। আমরা অনেক জায়গায় এই ধরনের করছি না, এই তিনটাকে একসাথে, এখানে দুইটা দুইটা আছে, ঠিক আছে, দুইটা ডিকশনারিকে একসাথে করার জন্য বলছি। একসাথে কি করছে, একসাথে করছে 1 2 3 4 7 3 2 1 থ্রি, রোল নাম্বার 90 82 80, একসাথে করছে, সমস্যা নাই, ঠিক আছে। এটা আহ মুনতাসিমকে আমি কত দিব, 50, রিটার্ন দিয়ে দেই। ওকে, নেক্সট আসি হলো যে সানজিদার পার্ট 1। মোটামুটি ঠিক আছে, হোয়াইট ব্লু সব ঠিক আছে, 50 4 2 2, এভাবে করলে হবে, কোনো অসুবিধা নাই। রিসেট টিম এনপিএল এর মান হচ্ছে সমস্যা নাই। নাম্বার 100 থেকে 501 পর্যন্ত, আপনি 501 পর্যন্ত চালাইছেন না, যেন ওই 500টাও আসে। উম, ওইটা করে ডিভিজিবল বাই 6। ডিভিজিবল মানে কি পার্সেন্টেজ বলা হচ্ছে না? ও হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ, ঠিক আছে। পজিশন আপনি প্রিন্ট করছেন, হেড লেখা এই ধরনের আসছে, আর সামনে স্ল্যাশ এন্ড ডিসটেন্স সেজন্য এই ধরনের আসছে, মোটামুটি ঠিক আছে। ডিকশনারি পজিশন, ডিকশনারি 1 ডিকশনারি 2, বুঝতে তো পারছেন না এটা? ঠিক আছে। এই যে ইন্ডেক্স ফলস, এটার কথা বলতেছি, ঠিক আছে। ইন্ডেক্স ফলসটা আমরা সাধারণত এইভাবে দিই। ওনারটা তো ঠিক আছে, ওনারটা তো এই যে আসে নাই, ঠিক আছে, ইন্ডেক্স ফলস আসছে, উনি রিসেট ইন্ডেক্সটা ছিল না, রিসেট ইন্ডেক্সটা দেয় নাই, ঠিক আছে। ওনারটা তো ভালো হয়েছে, আর সমস্যা কর, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস, ঠিক আছে। এটা পার্ট 2 আসি, সবগুলো রান করছে, লোড করছে, ফাইল চেক করছে, সবকিছু ঠিকঠাক আছে। এগুলো কি রান করছে না? এখানে সব এরকম দেখাচ্ছে কি জন্য? ভাইয়া রান্না করছিলাম। ও, ঠিক আছে। আমি তাহলে রান করতেছি না, রেস্টোর কি মান, প্রশ্নটা ছিল মান্থলি টোটাল সেলস, সমস্যা নেই, মানটাকে আগে নিয়ে আসলে সমস্যা নেই। বাট মানটাকে আগে না নিয়ে এসে স্টোরটাকে যদি আগে নিয়ে আসতো, মানটাকে যদি পরে নিয়ে আসতো, কোনো অসুবিধা হতো না। না ভাই, ওকে, আপনি বলছেন সবসময় টাইমকে আগে প্রায়োরিটি দিতে, ওই জন্য। সমস্যা নাই। এখন স্টোর একক 1 2 3 4, ঠিক আছে, 12 টোটাল সেলস। এটা দেখে আপনার কি মনে হয়, মান সবচেয়ে বেশি কোনটার বেশি, 9 নাম্বারটার বেশি না? 9 নাম্বার স্মল, হ্যাঁ, স্মল দোকানে হ্যাঁ। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, স্মল দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তার মানে কি আপনার রিকমেন্ডেশন কি থাকবে বলেন? এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনার রিকমেন্ডেশন কি থাকবে? স্মল স্টোর বেশি। আহ, আপনার এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনার রিকমেন্ডেশন এটাই থাকবে যে স্মল স্টোর যেগুলো আছে এগুলোকে যেন বিভিন্ন লোকেশনে আরো ইনক্রিজ করা হয়, যেহেতু এদের সেল বেশি হচ্ছে, বুঝতে পারছেন? মানে কি ছোট ছোট দোকানগুলো যেন আরো অনেক জায়গায় যেন এরা আরো অনেক লোকেশনে যেন সেট করে, ঠিক আছে। টাইম কি কোয়ার্টার মান্থ টোটাল, ঠিক আছে, এরকম আসলো কেন? কোয়ার্টার 1 1 2 3, কোয়ার্টার 2 4 5 6, কোয়ার্টার ওয়াইজ মান্থলি সেল বলছে না?
কোয়ার্টারটাকে টোটাল প্রায় সবই তো ঠিক আছে। বরিশাল ডিপটাকে কল করা হয়েছে Q1 1 2 3। ও না, ঠিক আছে। হম, এখানে যদি আরেকটা ওই যে যে ডিভিশনটা, ওই ডিভিশনটাকে যদি এই জায়গায় দেখাইতেন তাহলে ভালো হতো। আর সমস্যা নাই। এটা কিসের উপর ভিত্তি করে দেখা হয়েছে? মান্থলি বেসিস টোটাল প্রাইস, টোটাল সেলস আর কি, কোয়ার্টার ওয়াইজ মান্থলি টোটাল সেলস। সবচেয়ে বেশি সেল হচ্ছে কোথায়, কোন কোয়ার্টারে বলেন তো দেখি এখান থেকে। Q3 হ্যাঁ, Q3 Q3 তে সবচেয়ে বেশি সেল আসছে কত নাম্বার মাসে? এটা মনে হয় 8 আর 9 এর মাঝখানে বা নয় 9 না, 9 নম্বর মাসে। 8 আর 10-এর মাঝখানে তো 9, তাই না? 9 নম্বর মাসে, বুঝতে পারছেন? আর সবচেয়ে বেশি কম সেল হয়েছে কোথায়? 6 Q2-তে। নম্বর মাসে Q2 তে। আপনাকে এই জিনিসগুলো সুন্দরভাবে, আপনি আপনি এটাকে কিন্তু এই যে প্রজেক্ট আকারে দেখাতে পারেন, ঠিক আছে? এই জায়গায় অ্যানালাইসিস গুলো আপনি এগুলোকে প্রজেক্ট আকারে দেখে, আপনি এগুলোকে এই প্রেজেন্টেশন আকারে কইরা এগুলোকে আপনি চাইলে ছোট ছোট করে আপনি লিঙ্কডইনে পোস্ট দিতে পারেন যে আপনি কি হ্যাঁ জি শিখতেছেন ভাই, আগে পরে করবো। প্রেজেন্টেশন আকারে। আমি 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 অনেক প্রেজেন্টেশন, আমার অনেকের সাথে ডাটা অ্যানালিস্ট অনেকের সাথে কানেকশন, তো তো আমি অনেক এই ধরনের পিডিএফ গুলো ডাউনলোড করে রাখি যেন স্টুডেন্ট আপনাদেরকে যেন দেখাই, ঠিক আছে? তো আমি আজকে কিছু ডাউনলোড করে রাখছিলাম, আমার ডাউনলোড করতে করতে 1000 2000টা ফাইল হয়ে গেছে মনে হয়। ভাইয়া সেখানে কি শুধু কোয়ারি আর এই যে গ্রাফ বা এগুলা দেব যখন মানে স্লাইডে দেব? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস সেন্ড করি, ঠিক আছে? আজকের দাঁড়ান, আমি আজকে দেখছিলাম একজন অ্যাড হক অ্যানালাইসিস করছে, তারটা আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওটা করছি। আমি এটাকে জিমেলে নিই। অ্যাডহকটা জানি কি শুনছিলাম, মনে করতেছে না। আমি অ্যাডহক শিখেছি। হ্যাঁ, এর জন্যই তো মানে নামটা মনে পড়ে কিন্তু ভিতরে ভুলে গেছে। চিন্তা করছিলাম আপনাদের সেপ্টেম্বরের দিকে আপনার কোর্স শেষ করে দিব, বাট মনে তো হচ্ছে না শেষ করতে পারবো। আশা করি হোপফুলি সেপ্টেম্বরের ভিতরে চেষ্টা করবো শেষ করার। একটু টাইম বাড়াই নিবো আর কি, আপনাদের কাছ থেকে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়াবো, এই ধরনের করবো আর কি। শেষ করা যায় যতটুকু পারি শেষ করার জন্য। মেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইটা আস্তে আস্তে বাকিটা দেখি। সিলেট ডিভিশনও সেম ভাবে করছেন মোটামুটি, এগুলো সবই তো ঠিক আছে। কোয়ার্টার 1 কোয়ার্টার 2। ও আপনি আরো করছেন না, আর একটু অ্যানালাইজ বিভিন্ন ভাবে করে দেখাইছেন নাকি? জি ভাই। কোনো সমস্যা নাই, ভালো কাজ করছেন। এটাও ঠিক আছে, কোয়ার্টার আইটেম ওয়াইজ এবারে সেলস খুব সুন্দর কাজ হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ভাইয়া, আমাদের ইন্টার্নশিপ কি সেপ্টেম্বর মাসে না, শেষ? এটা চলমান থাকবে, আপনার প্রজেক্ট না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। আর আমাদের যখন ধরো যে আমাদের যদি ক্লাস শেষ হয়ে যায় এই সেপ্টেম্বরের ভিতরে, হ্যাঁ, ধরেন যে আপনাদের জন্য প্রজেক্ট ডেডলাইন স্পেসিফিক টাইম দেওয়া হবে, আর স্পেসিফিক টাইমে বসা হবে, ঠিক আছে? তো ওই টাইমের ভিতরে আপনাদের প্রোগ্রেস দেখাইতে হবে। প্রোগ্রেস যদি দেখাইতে না পারেন তাহলে যারা দেখাইতে পারবেন না তারা ফেল। যেমন ডেডলাইন দেওয়া হয়েছে, ওই ডেডলাইনটা আপনারা এক্সটেন্ডই করতে পারবেন, আমি আপনাদেরকে এক্সটেন্ডই করতে দিব না, ঠিক আছে? ওই ডেডলাইনের ভিতরেই দিতে হবে। হয়তোবা আমি না দেখার আগ পর্যন্ত হয়তোবা দেওয়ার পসিবিলিটি আছে, বাট আমি যদি একবার রিভিউ করে ফেলি কারোরটা, তাহলে বাকিরা যদি না দিয়ে ফেলেন তাহলে ওরা ফেল লেখা থাকবে। আপনাদের স্ট্যাটাসে যে আমি আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু প্রোফাইল শেয়ার করতে পারেন, জানেন তো না? আমাদের এখানে, এই যে এখানে যেমন ইন্টার্নশিপ হাবের ভিতর আপনাদের নিজস্ব প্রোফাইল আছে, ঠিক আছে?
এই প্রোফাইলে কিন্তু আপনাদের স্ট্যাটাস ফিল আসবে। আপনারা কিন্তু এটাকে গিগ প্রোফাইল হিসেবেও দেখাইতে পারেন যাদের যাদের পাস আসবে তাদের। যেমন এই যে এই সুমাইয়া সাদিয়া বা সানজিদা আপা, আপনার তাই বলি, ঠিক আছে? আপনারটা দেখেন, আপনার কিন্তু একটা প্রোফাইল রেডি করা আছে, ক্লিক করলে, ঠিক আছে? এটা কিন্তু আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন যে আপনার একটা প্রোফাইল আছে, আপনি এই যে ইন্টার্ন হিসেবে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার এটার প্রুফ আছে, ঠিক আছে? এই যে এখানে অফার লেটার সহ দেওয়া আছে, অফার লেটার ডাউনলোডেরও অপশন আছে, ঠিক আছে? আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার ফেসবুক সব আছে, ঠিক আছে? এই যে এখানে আপনার, এখানে কিন্তু স্ট্যাটাস ফেল আসবে যখন আপনার প্রজেক্টটা যখন শো করতে পারবেন না, ঠিক আছে? আপনার আর যে প্রজেক্ট শো করতে পারেন, প্রজেক্টের স্ট্যাটাস আসবে, আপনি এই প্রজেক্টটা ডান করছেন, এটা পুরোপুরি স্যাটিসফাইড, এটা রেস করে এই ধরনের এটা মন্তব্য আসবে, এগুলো এই জায়গায় লেখা থাকবে আরো, ঠিক আছে? আমরা সুমাইয়ার পার্টটাতে যাই। ব্যানানা, অ্যাপল, ইউনিক ফ্রুট, গ্রেপ, চেরি, অ্যাপল, কিউই, ব্যানানা, ঠিক আছে। অনেক কষ্ট করছেন, হ্যাঁ অনেক কষ্ট করছেন, ঠিক আছে। এটা 1D ডাইমেনশন এটা এরেঞ্জ দিয়ে করছেন না, ঠিক আছে। মোটামুটি আমি এগুলোতে ধরবো না। যদি আচ্ছা এইগুলোতে যদি আমি যদি ভুলও ধরি, ঠিক আছে, আমার কোনো লাভ নেই, কারণ কি ভুল, আপনার যদি ভুল হয় তাহলে লজিক্যালি সমস্যা হবে আপনার, ঠিক আছে? আর লজিক্যালি যদি আপনি সঠিক থাকেন, আপনার ভুল হওয়ার পসিবিলিটি নাই, আমি যে যে জিনিসগুলো দিচ্ছি আর কি, যে question। তো এগুলোতে আমি সেজন্য বেশি খুব একটা বেশি দেখতেছি না। আমি জাস্ট দেখতেছি যে আপনাদের স্ট্যান্ডার্ড গুলো ঠিক আছে কিনা, পাস করে ইয়ে করছেন, সব ঠিক আছে। 100 থেকে 500, আমি একটু নিচে, এর কয়টা আসছে, 40টা আসছে। স্টার্টিং ফ্রম স্টেপ বাই 10, 100 থেকে 110 করে আসছে। আগে তো বলে না কোনো নির্দিষ্ট একটা সিরিজ দেন, তো এটা ঠিক আছে, ডিভিসিবল বাই 6। এই কাজটা করেন নাই আপনি, ডিভিসিবল বাই 6 এই জিনিসটা পরে আবার করছেন না, বাট এই জিনিসটা আগে করা উচিত মানে ছিল। আমি আমি আবার হচ্ছে একটু ভাঙা ভাঙা করি, এটা একটু হ্যাঁ, এটা কি সমস্যা হবে মানে সে হ্যাঁ, কোনো ফিউচারে আমার? সমস্যা নাই, লজিক্যালি আপনার ভুল আর কি। ডিভিসিবল বাই 6 হওয়ার পরেই তো আপনার আউটপুটটা দেখা উচিত, তাই না? আলটিমেট আউটপুট কি, আলটিমেট আউটপুট এটা, তাই না? এখন আলটিমেট আউটপুটের পরেও যদি আপনার যদি আরো কোনো কাজ থাকে তাহলে কি হবে, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আচ্ছা। ধরেন অনেকটা এই ধরনের, যে সুলতান ডাইন্সে আমি খাইতে গেলাম, ঠিক আছে, হুম। গরুর মাংস দিয়ে আমি মাটন খাইতে গেলাম, মাটন খাইতে খাইতে আমার পেট ভরে গেছে, তারপরে আবার আমার কি খাইতে ইচ্ছা রেজালা খাইতে ইচ্ছা করতেছে, আমি আবার রেজালা খাইলাম, আমি কি ওইখান থেকে উঠতে পারবো বলেন? আমি তো ওইখান থেকে উঠতে পারবো না, তাই না? ঠিক এরকম আর কি, বুঝতে পারছেন? আপনি গেছেন হইলো যে, ধরেন যে আপনি গেছেন হলো যে মাটন খেতে, খেয়ে আসলেন মাটন আর রেজালা দুটো একসাথে, তো রেজালাটা আবার আগেও খান নাই, রেজালা যেহেতু অল্প, আপনি ওইটাকে আগে খাইতেন, পরে মাটনটাকে একটু অল্প অল্প করে খাইতে পারতেন, তাই না? কারণ কি মাটনের স্বাদটা ভালো লেগে থাকতো, ঠিক এরকম আর কি বিষয়টা। এটাকে উপরে করবেন, তারপরে কি আপনার আউটপুটটা আসার কথা, তাই না? ওই হিসেবে করা উচিত। মার্কস হলো যে ডিকশনারি 1, ডিকশনারি 2 কই? ওকে, ডিকশনারি 2 এখানে, দেন মার্কস কোশ্চেন এটা, ঠিক আছে, সবগুলো একসাথে আসছে। ইএফ জি এর 5 6 7 8 78 80 85 82, ঠিক আছে। কোনটা কোনটার সাথে কমপ্লিট করে নাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আহ, মোটামুটি ঠিক আছে, 100 ভালো কাজ করছেন। ভাইয়া পার্ট 2 দেখেন নাই? দেখেন এটার একটা, আচ্ছা পার্ট 2 দেখি না, এটার একটা ভালো একটা ইয়া বলি। আমার আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো যখন দেখি তখন একটা জিনিস মনে পড়ে, যে মেয়েরা কি জন্য সিজিপিএ 4 বেশি পায়, ঠিক আছে? এটা নিয়ে আমরা খুব জেলাসি করতাম। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, যে পুরান ঢাকার, আপনাদেরকে মনে বলছি, তাসমিনা, সে সিজিপিএ 4 পাইতো, ঠিক আছে, খুব, মানে সে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সিজিপিএ 4 পায় নাই, আর সব সময় সিজিপিএ 4। কেন পাইতো, এটার একটা প্রমাণ হলো যে এটা, যে আপনারা কাজ করেন, ঠিক আছে, পড়েন, দিন শেষে মানে 1000টা কাজ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু কাজ করতেছেন, তাই না? অনেকের আবার মেয়েদের আবার রান্না করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, টিউশনি করাইতে হয়, তার উপর আবার বাসায় বিভিন্ন ধরনের ইয়ে থাকে। আবার মেয়েরা কিন্তু আবার গল্প গুজব করতে পছন্দ করে বেশি, ফ্যামিলিতে গল্প গুজব করে বা ইয়ে করে, ঠিক আছে। তারপর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পছন্দ করে, তারপর এত ইয়া করার সত্ত্বেও, ঠিক আছে, দেখো যে আমার ওই ফ্রেন্ডটা তাসমিনা, সে আমার সাথে গল্প গুজব করতো, আমাদের ফ্রেন্ডের সাথে গল্প গুজব করতো, সে বাইরের রেস্টুরেন্টে খাইতে যাইতো, দিন শেষে আবার সিসিটিভি ফুটটাও তুলতো, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের খুব জেলাসি হইতো, সে কিভাবে তুলতে পারে, সে কিভাবে এত কাজ করতে পারে। আবার প্রত্যেকদিন আবার ফেসবুকে 2 দিন পর পর বিভিন্ন খাবারের ছবি দিত, আমি এটা রান্না করছি, আমি নুডলস রান্না করছি, আমি এটা করছি, হ্যাঁ।
সে আবার তার বাবার সাথে ছবি দিত, আমাদের এত জেলাস হইতো, বুঝতে পারছেন? মানে কি বলতাম। তারপরে কিন্তু ও সিজিপি 4 তুলতেছে। তো আমরা হলাম যে ছেলে হিসেবে আমরা আসলে আলসামি করি। ফ্যাক্ট টেবিল ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কলাম, ফ্যাক্ট টেবিল আসছে, ইন্টিজার ফ্লোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আসছে, ফাইন্ড স্টোর, সবচেয়ে কমন ইয়েটা বের করছেন না, স্মুথ, ঠিক আছে, ভালো কাজ করছেন। স্টোর কি, ব্যাক টাইম, মান্থলি স্টোর সাইজ ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। এটা কম্পেয়ার দি কোয়ার্টার ওয়াইজ সেল, কম্পেয়ার দি কাস্টমার ডিম টাইম ডিম, ফ্যাক্ট টেবিল, বরিশাল। এই যে আমি এই জিনিসটা বলছিলাম, এই যে কি বলে, সানজিদা আক্তারকে, সেই জন্য ডিভিশনটা যদি দেখাইতো তাহলে ভালো হতো আর কি। যাক, আপনি দেখাইছেন, ভালো হয়েছে, একটা ট্রান্সপারেন্সি থাকে আর কি, বুঝতে পারছেন? মোটামুটি সেম ডাটাই আসছে, 8টা থেকে 9টা, 8 থেকে 9। কম্পারেটিভ ভালো কাজ করছেন তো আপনি, কম্পারেটিভ অ্যানালাইসিস করছে, এই যে কম্পারেটিভ অ্যানালাইসিস আমি এই জিনিসগুলো চাই আসলে, ঠিক আছে? আপনার এখানে স্ক্যাটার প্লট লেখার দরকার নেই, বুঝতে পারছেন? আপনি ডিরেক্টলি লিখবেন যে কোয়ার্টার সেলস অনুযায়ী এটা আসছে, এটা আসছে, এটা আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। কারণ আপনার কারণ আপনি যে ছবিটা আপনি প্রেজেন্টেশনের সময় স্ক্যাটার মানে একটু প্লটটা, প্রফেশনালিজম রাখতে হবে, এরকম বারবার স্ক্যাটার প্লট বললে একটা খারাপ দেখায়। আপনি যখন প্রেজেন্টেশন বানাবেন বসকে প্রেজেন্ট করার জন্য, উপরে তো গ্রাফটা তো দিবেনই, তাই না? হ্যাঁ সে তো হ্যাঁ বুঝতে পারতেছে ওই গ্রাফটা স্ক্যাটার প্লট, তাই না? হ্যাঁ, তাকে আর এটা দেখানো, তাকে আর এটা বলার দরকার নেই যে এটা স্ক্যাটার প্লট বা এটা ইয়া প্লট, ঠিক আছে? সেটাই। কারণ ওই গ্রাফের নিচে তো আপনি কম্পেট অ্যানালাইসিসটা দিচ্ছেন। ফ্যাক্ট টেবিল এটা ঠিক আছে, ঠিক আছে। আপনারটা এরকম আসছে কেন, কি কাজ করছেন? হ্যাঁ আমি পাস আমাকে একটু দেখেন, আসলে ভুলও হইতে পারে, একটু চেক করলে মানে উপরের যে কোড গুলো একটু যদি দেখেন, মানে 5টার নিছিলাম। কোয়ার্টার বাই টোটাল সেলস, এটা মনে হয় ভুল হয়েছে, ঠিক আছে। ভাইয়া বার চার্টে আমার না, এরকমই আসছে, মানে এটা বুঝতে ভুল হয় না, পারতেছি না। আপনি, আমার কাছে মনে হচ্ছে যে আপনি চারটা ইয়ে করছে, যে আপনার ভুল হয়েছে এই জায়গায়, যে আপনি এই জায়গায় কোয়ার্টার দিচ্ছেন, এই জায়গায় কোয়ার্টার হবে না, এক্স এর জায়গায় কি হবে না, কোয়ার্টার হবে না, এই জায়গায় কি হবে আপনার বলেন তো দেখি, এটা কি ছিল কোয়েশনটা? বার চার্ট ঠিক আছে, বুঝতে পারছেন, এটা নিয়ে সমস্যা নাই। এই জায়গায় বলছে যে কোয়ার্টার দিয়ে এভারেজ সেলস প্রাইস আইটেম পার স্টোর, তার মানে কি এই জায়গায় এক্স এর জায়গায় কি হইতো আপনার, এক্স এর জায়গায় আপনার স্টোর কিটা থাকতো, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। স্টোর কি অথবা আইটেম নেম যে কোনো একটা থাকতো। আর হিউতে কি থাকতো আপনার, হিউ দিতে হইতো, হিউতে থাকতো কোয়ার্টার, এই জায়গায় হিউ ইউজ করছেন না আপনি, এই যে ভাইয়া এরকম বার চার্টের মানে ওইটার থাকতো, ভিতরে তো হিউর অপশন পাইনি আমি, ওই যে নিচের যে বার চার্টের ভিতরে, এই মানে হিউ, স্ক্যাটার পলে হিউ ছিল কিন্তু মানে বার চার্টের ভিতরতে হিউ পাইনি আমি। হিউ এটা ছাড়া তো অন্য কিছু আছে, অন্য লিজেন্ড ছিল, লিজেন্ড থাকে না, ডিরেক্টলি লিজেন্ড লিখে না, বা ইয়ে লিখে, কোনো না কোনো একটা তো ছিল, তাই না? বুঝতে পারছেন? আছে, আপনি দেখেন, আছে, ঠিক আছে। এই জিনিসটা ইয়ে করতে হইতো, এটা দিতে হইতো, আপনি এই জিনিসটা ঠিক করেন, ঠিক আছে। পরবর্তীতে আপনি দেখবেন যে আপনি এটা কোনো জায়গায় হয়তো বা আপনার কোনো সময় কোনো জায়গায় হয়তো কাজে আসছে, আপনি এই জিনিসটা কপি করে দিবেন, তখন কিন্তু ভুল হবে, বুঝতে পারছেন? জি আপনি ভাই। এই কোডটা ঠিক করবেন সব সময়, যে কোনো কোড আপনি যেটা ভুল হবে, ভুল কোড আমার, আমার এই যে আমার আমার পিসিতে ভুল কোড নাই, ঠিক আছে। সবগুলো সঠিক কোড রাখি, কারণ কি আমি যে কোনো জায়গাতে কোড কপি করি, ঠিক আছে। তো এটা একটা আমার একটা অভ্যাস আর কি, সেজন্য আমি এই জিনিসটা করে রাখি। তাহলে ভাইয়া ওই যে হিউর জায়গায় কোয়ার্টার দিব আর ওইখানে দেবে স্টোর। হ্যাঁ, তারপরে আপনাকে 100 দিচ্ছি কারণ আপনি কম্পারেটিভ অ্যানালাইসিস করছেন, আপনি অ্যাডভান্স আরো কিছু করছেন, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ আমি ভাইয়া। এই জিনিসটা আপনাদেরকে দেখাই, এই প্রজেক্ট উনি যেটা করছে, এই প্রজেক্টটা দেখানোর কারণটা হচ্ছে কি, আহ, আপনারা চাইলে উনার মতো করে এই যে প্রেজেন্টেশনটা করতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর প্রেজেন্টেশন দিছে, এটা সে লিঙ্কডইনে শেয়ার করছে। আমি কি জন্য লিঙ্কডইনে সবসময় থাকি, আমি এই জিনিসগুলো শিখি, ঠিক আছে। আমি এই জিনিসগুলো ডাউনলোডও করি, আমি পিসিতে এগুলো ডাউনলোড করে রাখি, কারণ আমার যখন রেফারেন্স প্রয়োজন পড়বে আমি যেন এই জিনিসগুলো দিতে পারি, ঠিক আছে। আপনার এই জিনিসটা প্রয়োজন নাই দেওয়ার, ওই যে এসকিউএল এর প্রজেক্টে আপনি এখান থেকে প্রজেক্টটা দিবেন,
এই যে এখান থেকে প্রজেক্ট গুলো দিবেন, ঠিক আছে, এখান থেকে আপনার প্রজেক্টটা শুরু হবে। এই যে দেখেন সে এক পাশে কোয়েরি কোডটা দিছে, আপনারা এক পাশে কোডটা দিবেন আর এক পাশে আউটপুটটা দিবেন, বুঝতে পারছেন? এই যে দেখছেন খুব সুন্দরভাবে করছে না সে। আউটপুট যদি একটু মানে বেশি থাকে তাহলে কি সাইজ ছোট করে দেবো ইসের, এই যে এরকম আউটপুট যেখানে বেশি করছি। থাকলে, আউটপুট বেশি থাকলে আপনার যদি আউটপুট 20টা থাকে আপনি 10টা দেন না, এই যে তারও তো আউটপুট অনেক বেশি, সে মাত্র 10টা আচ্ছা, নেই, সে মাত্র এই কয়টা জাস্ট নিছে। দেখানোর জন্য যে এখানে আমার আর এখানে। এক্স্যাক্টলি দেখানোর জন্য, ঠিক আছে। কারণ আমি কারণ আমি তো 20টা বা 30টা আউটপুট জাজ করার মতো ইয়ে নাই, আমার হলো যে কোডটা দেখতে হবে আউটপুটটা কিরকম আসে, আউটপুটের স্যাম্পলটা দেখে তো আমরা বুঝতে পারবো আপনার কোডটা ঠিক হয়েছে কিনা, তাই না? বাট তারপর এই যে ভাইয়া মজার এখানে বিষয় দেখেন, মানে স্লাইডের ভিতর 3টা স্লাইড, একটা স্লাইডের ভিতরে কিভাবে না আনলো? 3টা স্লাইড একটা স্লাইডের মধ্যে বুঝি নাই। নাকি পিক হিসেবে আনছে, একটা স্লাইডের ভিতর 3টা পিক হিসেবে আনছে পিকচার? এগুলো সবগুলো পিক, তো এই যে এটাও পিক, আচ্ছা এটাও আচ্ছা পিক, আচ্ছা, এটাও পিক, এটাও পিক। সে স্লাইডের সে ভিতরে। করছে সে করছে অন্য একটা, আমরা আমরা করি কি, আমরা করি হলো যে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে করছি, সে করতেছে সে জুপিটার নোটবুকের মতো কোনো একটা এই প্ল্যাটফর্মে করছে আর কি। এই যে উপরে যে 3টা ডট দেখতেছেন না, এটা জুপিটার নোটবুকেরই কোনো একটা ইয়ে আর কি। হ্যাঁ, এই যে দেখছেন সিটি অপারেশন করছে, অ্যাগ্রিগেট করছে। এই যে মজার বিষয় হচ্ছে সে কিন্তু এখানে এই যে হ্যাশট্যাগ দিয়ে সে কোনটা কি কাজ করছে এই জিনিসটা দিচ্ছে, আপনার খালি কোড দিবেন না, ঠিক আছে, আপনার তার সাথে সাথে কি কাজ করছে এই যে কোয়েশনটা, ঠিক আছে, এই জিনিস দিছে, তারপর উপরে কোয়েশন কি ছিল এই জিনিসটা দিছে, নট অনলি এখানে বাট অলসো এখানেও দিছে সে কোন পার্টটার জন্য কি কাজ করছে, ঠিক আছে। তার মানে কি সে কিন্তু খুব সুন্দর করে কোয়েশন গুলো ভেঙে দিছে। এই যে দেখছেন খুব সুন্দরভাবে কাজ করছে, এই যে দেখেন বড় বড় ইয়ার জন্য বড় ভাবে করছে, ঠিক আছে। এই যে ডেট ডিফারেন্সও বের করছে, দেখছেন ডেট ডিফারেন্স, খুব সুন্দর কাজ করছে আসলে। আমি মানে আমি বললে আমি ফিদা হয়ে যেতাম সে যদি আমার স্টুডেন্ট হইতো। এই যে দেখেন এখানে কি সুন্দর কাজ করছে, এই যে এইগুলোতে দেখছেন আপনারা এইভাবে বানাবেন, ঠিক আছে। এই যে পিছনে কিন্তু সে ব্যাকগ্রাউন্ড দিছে, এই যে পিছনে এই যে সবুজ কালারের যেটা না, এই যে বর্ডার থেকে আবার বর্ডার দিছে, হ্যাঁ। হ্যাঁ ওটা দিছে, আবার সে একটা ব্যাকগ্রাউন্ডে দিছে। এগুলো আমি আপনার এগুলো আমি প্রেজেন্টেশন বানাইতে বানাইতে বুড়ো হয়ে গেছে, বাট এই জিনিসগুলো কারো শিখাইতে পারলাম না, তারপরেও আমি মাঝে মধ্যে অনেককে দেখাই এই জিনিসগুলো। আজকের আমি ওই যে তাসবির ভাই বললাম না, যে আমার কাছ থেকে চিফ ডেটা অ্যানালিস্ট হিসেবে বর্তমানে ইউএসএ তে, সে আমাকে ফোন দিচ্ছে তার একটা সিভি রেডি করতে হবে, সে মাস্টার্সে অ্যাপ্লাই করবে। দেখেন সে একজন চিফ ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে, তারপর সিভি আমাকে দিয়ে বানাইতে হয়েছে, ঠিক আছে। সে মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য, সিভি ফরম্যাট থাকে, এটা অন্যরকম হয় আর কি। আমি তাকে দেখাই, আহ, আর তার চেহারাও দেখায় আপনাদেরকে, এবং বুইড়া মানুষ বুঝছেন। সে আমার কাছে আমার বয়সটা কত ইয়ং, তারপর সে কিন্তু আমার কাছে শিখছে, তার কাছে এটা ম্যাটার করে না, ঠিক আছে। এখানে এটা ব্ল্যাঙ্ক নিলাম, তারপর এখানে ধরেন যে ডিজাইন ড্রতে যাবেন, ঠিক আছে। ড্র নাকি ডিজাইন ইনসার্টে মনে হয় আছে এটা। এই যে এখানে শেপ আছে, ঠিক আছে, শেপে যাবেন। এই যে সে এটা নিছে বুঝছেন, এটা নিয়ে এই ধরনের শেপ নিছে, আর এটার উপরে ছবিটা পেস্ট করে দিছে, বুঝতে পারছেন, পিছনে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এটা। আবার অনেক সময় হয় যে পিকচারটার বর্ডারটা আবার যদি সিলেক্ট করে দিই কালার অনুযায়ী তাহলে হয়। তারপরে হ্যাঁ এটা হয়। তারপর আবার সে রাইট ক্লিক করে কি করছে জানেন, সে রাইট ক্লিক করছে এটাকে পিছনের দিকে নিয়ে গেছে, এই ধরনের করা যায়। এই যে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ফ্রন্ট, এই যে এখানে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড আছে না, এভাবে সে ছবিগুলোকে কাজগুলো করছে, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন আমি মানে আমি ওর ইয়ে দেখে মানে কি বলবো, এই ধরনের আরেকটা প্রজেক্ট দেখছি আমি, আরেকটা ডাউনলোড করছি। এটা হলো যে আহ দেখি ভাই আর একটা মানে কোশ্চেন ছিল যে প্রফেশন হিসেবে মানে প্রফেশনালিজম দেখানোর জন্য কোন ধরনের কালার গুলো ইউজ করা কালার বেটার? গুলাই, এই যে এইগুলা, এটা কি স্ট্যান্ডার্ড না, এটা আপনি হ্যাঁ, যেখানে এটাতে সুন্দর লাগতেছে। আপনাকে এই ধরনের স্ট্যান্ডার্ড ইউজ করতে হবে। আপনি উজ্জ্বল ব্যবহার করতে পারেন না, আপনি বেশি উজ্জ্বল ব্যবহার করতে পারেন না, অনেক বেশি উজ্জ্বল টাইপের ব্যবহার করবেন না, চোখে পড়বে। আবার একদম ব্ল্যাক ইউজ করবেন না, বুঝতে পারছেন। যেমন দেখেন এটা অতিরিক্ত ব্ল্যাক হওয়ার কারণে সে ব্যাকগ্রাউন্ডে কি দিছে, গ্রিন দিছে, বুঝতে পারছেন, যেন এই ব্ল্যাক এর সাথে যেন সামঞ্জস্য যায়। আর এটা দেখছেন ব্যাকগ্রাউন্ডে সে কি ইউজ করছে। তারপর এই যে দেখেন সেই জিনিসগুলো কিভাবে আপনাদের এই জিনিসগুলো করার জন্য বলি নাই এসকিউএল এ, ঠিক আছে। কারণ কি এসকিউএল এই জিনিসগুলো করতে বলি নাই, কারণ এই জিনিসগুলো আপনাদের না দেখালে অসুবিধা নেই, সমস্যা নাই, ঠিক আছে। আপনারা চাইলে এই জিনিসগুলো দেখাইতে পারেন, আবার নাও দেখাইতে পারেন।
আবার এই যে দেখেন এখানে সে উইন্ডো ফাংশন দিয়ে এভাবে দেখাচ্ছে, প্রফিট কন্ট্রিবিউশন এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা যায়। তারপরে এই যে দেখেন ডিসকাউন্ট ভার্সেস কোয়ান্টিটি, তারপরে দেখেন খুব সুন্দর কাজ করছে, ঠিক আছে, খুব সুন্দর কাজ করছে, দেখছেন। রোলিং রোলিং মিনস বের করছে, রোলিং মিনস। তারপরে এই যে দেখেন, এই যে তাসবির ভাই উনি ইউএসএ থেকে, ঠিক আছে, ওই যে উনি ইউএসএ থেকে আমার সাথে অনেকক্ষণ ধরে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছিল। আমি মানে ব্যস্ততার কারণে আমি ওনার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, ঠিক আছে। ওনারে ভাই আমি উনি কোন বিষয়ে গেছে? উনি কি মানে উনি ওনার ওয়াইফ সহ ওনার স্পাউস সহ উনি ওইখানে আছে, উনি ওইখানে প্রায় 5 থেকে 6 বছর হলো ওইখানে আছে, ঠিক আছে। মানে মেইন কি ওনার মানে মানে কি বলে মানে ওয়াইফ নিয়ে গেছে ওনাকে হ্যাঁ স্পাউস? উনি ওয়াইফ নিয়ে উনি ওইখানে গেছে ওইখানে, ঠিক আছে। তো উনি ওয়ার্কিং ভিসা? হ্যাঁ ওনার বয়স কিন্তু অনেক, হ্যাঁ দেখে মনে হয় না, বাট ওনার সাথে কথা বলতে গেলে আপনার কি বলবো, মনে হবে যে উনি অনেক ইয়ং পার্সন একজনের সাথে কথা বলতেছেন। ওনার ভয়েসটা অনেক ডিপ ভয়েস আর কি, হ্যাঁ। মানে ডিপ ভয়েসদের ওদের সাথে ইংলিশে কথা বলতে গেলে অনেক একটা মজা আনন্দ, ঠিক আছে। এই জন্য উনি ইউএসএ থেকে আমার সাথে যোগাযোগ করছে, ঠিক আছে। দুপুরের দিকে, দুপুর ওদের ওখানে মনে হয় ওইটা ওই সময় রাত চলতেছে, বুঝতে পারছেন, রাত বা সকালবেলা। উনি শুধুমাত্র আমার সাথে কাজ করার জন্য আমাকে ফোন দিছে। পরে ওনার জন্য এই যে স্যাম্পল রেজিউমে রেডি করে দিচ্ছে, বুঝতে পারছেন, রেজি করে মানে ওনার সামনে রেডি করে ওনাকে পাঠিয়ে দিচ্ছে এটা। তো এই ধরনের আর কি। তো আমার সাথে যারা এর আগে কাজ করছে, উনি উনি আমাকে কত টাকা দিচ্ছে জানেন? উনি আমাকে 45,000 টাকা দিচ্ছে। ওনাকে ওনাকে ওয়ান টু ওয়ান প্রোগ্রামে শিখাইছি আমি, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। আমি আগে ওয়ান টু ওয়ান প্রোগ্রাম অনেক শিখাইতাম, ঠিক আছে। এখন আমার অনেক কমে গেছে, কারণ এই যে রাত্রিবেলা আপনাদেরকে সময় দিই, এই সময়টা অ্যাকচুয়ালি ওয়ান টু ওয়ান প্রোগ্রামের ওদের জন্য ছিল আর কি, হ্যাঁ। তো আমি চিন্তা করতেছি যে আমি একটা ইয়া করে ওয়াইডলি সবাইকে শিখাই, বাংলাদেশের যারা আছে তাদেরকে শিখাই। ম্যাক্সিমামই আমার যারা শিখতো তারা প্রফেশনাল যারা, ঠিক আছে। তাদের এই পজিশন, তাদের একটু প্রমোশন পাইতে হবে, ম্যানেজার পোস্টে যাবে, ঠিক আছে, বা ওরা জবটাকে সুইচ করতে চাচ্ছে, হ্যাঁ। তো এই ধরনের যারা ছিল, উনি কিন্তু ইয়াতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, উনি কিন্তু বিএসসি বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করছে, আর মাস্টার্স করছে এমবিএ তে, মানে ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু উনি উনি প্রথমে টেস্টার হিসেবে, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। পরবর্তীতে উনি এখন চিফ ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে। উনি এখন বর্তমানে 3টা প্রজেক্টে কাজ করতেছে। তার মানে আপনি চিন্তা করে দেখেন উনার এই যে একাডেমিক ভ্যারাইটিটা কি ধরনের, বুঝতে পারছেন। তো আপনারা যে এই যে বারবার জিজ্ঞেস করেন, ঠিক আছে, এটা জিজ্ঞেস করার কোনো মানে নাই। এখন টেকনোলজি ইভলভিং, আপনারা যেভাবে কাজগুলো করতেছেন, বুঝতে পারছেন, যেভাবে শিখতেছেন, আপনার যদি এই জিনিসগুলো কাজে লাগাইতে পারেন আপনাদের জব পাওয়া একটু কঠিন হবে। ওনারও কিন্তু জব পাইতে কঠিন হয়েছে। ওনার বয়স দেখেন কত, ওনার বয়স অ্যাটলিস্ট তো 40-42 তো হবে না, বা 38 ধরেন, ওনার বয়স 38 ধরেন। উনি ওখানে ইউএসএ থেকে গেছে 5 ইয়ার্স, 5 to 8 ইয়ার্স হয়েছে। তো ওনার জব এক্সপিরিয়েন্স কিন্তু মাত্র 3 ইয়ার্স, ঠিক আছে। ওনার জব এক্সপিরিয়েন্স মাত্র 3 ইয়ার্স, তার মানে চিন্তা করে দেখেন উনি কত স্ট্রাগল করে এত পজিশনে আসছে। তো আপনাদের প্রথম জবটা পাইতে একটু কষ্ট করতে হবে, স্বাভাবিক, কারণ কি আপনারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না। বাট আপনারা যদি একবার জবটা পেয়ে যান, আপনারা পিছনে ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে। তো এটাই ওনার সাথে কথা বললেও এই জিনিসটা, ইভেন উনি আমাকে আরো ওইখান থেকে অনেক ফরেনার স্টুডেন্ট আমাকে 2 জন দিছিল। তো ওরাও আমার কাছ থেকে শিখছে, ফরেনার স্টুডেন্টরা। ওদেরকে শিখে একটু আমার একটু ভালো হয়েছে যে আমার আমার ইংলিশ স্পোকেন একটু ভালো হয়েছে আর কি, ঠিক আছে। আমার ইংলিশ স্পিকিং স্কিল অনেক ভালো হয়েছে ওদেরকে শিখাইতে গিয়ে। তো ওরা আমার কথা বুঝতো এবং ওরা কখনো আমাকে মক করে নাই। আমি যখন ওদের সাথে ইংলিশে কথা বলতাম, হ্যাঁ, অনেক গ্রামাটিক্যাল ভুল হইতো। তো মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম যে গ্রামাটিক্যাল ভুলটা আসলে কি আপনার ধরতেছেন না কি জন্য। বাট ওরা বলতো ইট ডাজন্ট ম্যাটার, ওরা নিজেরা ওখানে গ্রামাটিক্যাল ভুল ভাবে কথা বলে, ঠিক আছে। ওরা কি তো বাঙালি? না, ফরেনার, ফরেনার একদম। ওরা, একদমই ফরেনার, ওরা ওইখানকার ফরেনার। তো ওই তাজবির ভাই উনি উনি নিজে আমাকে নেটিভ ওইখানে স্পিকার দিছে, ওইখানেরই? হ্যাঁ। উনার এখানে অ্যাকচুয়ালি ইন্টার্ন হিসেবে আসছিল, ডেটা অ্যানালিস্ট হিসেবে, ঠিক আছে। তো ওদেরকে ট্রেন করার জন্য আমার কাছে পাঠাইছে, বুঝতে পারছেন। তো আমার কাছে 2 মাস ট্রেন করছে, ট্রেনিং নিছে। আমি ওনাদেরকে পাওয়ার বিআই শিখাইছি আর এক্সেল শিখাইছি, আর কিছুই না। ওরা শুধুমাত্র পাওয়ার বিআই এবং এক্সেল এর জন্য আসছে আমার কাছে। তো ফুললি ফরেনার। একজনের নাম থমসন, আরেকজনের নাম মনে হয়, আরেকজনের নাম কি ওয়াটসন নাকি কি নাম, 2 জনের নাম, ঠিক আছে। এরা প্রায় আমার কাছে
গত বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আমার কাছে শিখতে আসছে ওরা। তো 2 মাস শিখে ওরা চলে গেছে, ওরা এখন ওইখানে জব করতেছে, ওনার আন্ডারে কাজ করে। ঠিক আছে, এই ধরনের আর কি বিষয়টা। তো আমাকে আজকে বলতেছিল যে আপনি জিইডি দেন, জিইডি 300 স্কোর প্লাস করেন, আপনি এখানে আসেন জব করেন। কিন্তু আমার ওর উপর ভরসা নাই, ঠিক আছে। আর আমি ওইখানে যাবো কিভাবে, আমার তো নিজেরও তো টাকা লাগবে না। কারণ কি, আপনি যদি বাইরের দেশে যান জব করার জন্য, আপনার অ্যাটলিস্ট 18 থেকে 35 লাখ টাকা সেভ করে ওইখানে নিয়ে যেতে হবে, যেন আপনি অ্যাটলিস্ট 1 মাস বা 2 মাস ওইখানে সার্ভাইভ করতে পারেন। ঠিক আছে, বাট আমি ওইখানে গিয়ে যে জব পাবো এমন কোনো গ্যারান্টি নাই। তো আমার কাছে তো অত টাকা নাই যে আমি বলবো, কারণ ওরা বড় লোক। ডিপ্রেশনের ব্যাপার আছে, যদি জব না পাওয়া হয় তখন তো হ্যাঁ। আরো বেশি কষ্ট। ওইটাই। আর তাসবিহ ভাই উনার মতো তো আমার মেন্টালিটি হবে না। উনি অ্যাকচুয়ালি উনার ওয়াইফের থ্রুতে গেছিল, উনি আমাকে বলছিল আর কি। আমি এটাই বলছি যে স্পাউস ভিসায় নাকি। উনার ওয়াইফ ওইখানে পিএইচডি করতেছে। উনি উনার ওয়াইফের থ্রুতে 5 বছর আগে গেছে। উনার ওয়াইফ মনে হয় মিনেসোটা ইউনিভার্সিটিতে মনে হয় এখন ওইখানে রিসার্চ ডক্টরাল হিসেবে আছে। আর উনি অ্যাকচুয়ালি উনার থ্রুতে স্পাউস হিসেবে উনি ওইখানে গিয়ে ওইখানে চাকরি করতেছে, বুঝতে পারছেন। আর উনি আমাকে বলতেছে তুমি জিইডি দাও, উনি কিন্তু জিইডি দেয় নাই, বুঝতে পারছেন না আমাকে। তো এরকম আর কি বিষয়টা। তো আমি মানে এখনই যাওয়ার মতো ইয়ে নাই, ঠিক আছে। হয়তোবা গেলে হয়তোবা আমি জব পাবো খুব দ্রুততার সাথে, বাট আগে তো ওইখানে কি আমাকে সেটেল হইতে হবে, অ্যাটলিস্ট 1 মাস তো সেটেল হইতে হবে না, এরকম। ওখানে জব পেতে পেতে 2-3 মাসও লাগতে পারে, এরকম আর কি। যাদের টাকা আছে তারা যেতে পারে, আবার যাদের বেশি টাকা আছে তারা কিন্তু ওখানে জবের জন্য যায় না, তারা পড়ার জন্য যায়। কারণ কি, তারা স্কলারশিপ পায় না, সেজন্য ওরা ওখানে পড়তে যায়, বুঝতে পারছেন। আমি ওই ধরনের স্টুডেন্ট অনেক পড়াইছি, এই আর কি বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। আর কোনো কোয়েশন থাকলে বললেন, আর কোয়েশন না থাকলে তাহলে আজকের এই পর্যন্ত রাখি। আগামীকালকে